এবং আমরা ১ম এই শুরু করতে চাই আমাদের পরিচয় করে দিয়ে আমাদের ৩ অতিথির সাথে আপনারা চোখ বন্ধ করে পরিচিত হতে হবে। কারণ ভিডিও এটা দেখতে পারবেন না। চোখ বুজে ভেবে নিন যে এরকম চেহারা। আর যদি দেখতে চান তাহলে Facebook এ কানেক্টেড থাকতে হবে। Facebook এ সবার ভিডিও দেয়া আছে। সো ওইখানে চলে যেতে হবে www.facebook.com/Russell। এখন শুরুতে আমি যাব ডক্টর আলিফের কাছে এবং ডক্টর আলিফের গত কত সপ্তাহ 3 উইকস না? লাস্ট 3 উইকস সে হচ্ছে আ আ গলার ঝামেলা নিয়ে বেশ সাফার করছেন। বাট তারপরেও আজকে এসছেন। একটু কষ্ট হবে আলিফের, বাট আমরা ট্রাই করব। আমরা দোয়া করব আলিফের জন্য যে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া যেন ঘটনাটা শেষ হয়ে যায়। আলিফ কোন জায়গায় ঘটনা শুনবো আজকে? জি, রাসেল ভাই আসলে আসসালামু আলাইকুম লিসেনার্স। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি আসলে লাস্ট ফ্রাইডে তো আসতে পারিনি। আ লাস্ট ফ্রাইডে তো আমার আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি আপনাকে জানিয়েছি যে আমার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার কারণে লাস্ট 16-17 ডেজ ধরে আমার মুখ দিয়ে ভয়েস বের হচ্ছে না। বলতে পারি তো আমার মনে হয়েছে তুমি আপনি আমি তো আপনি বলি আমার মনে হলো কি চান্সটা দিলাম ও ভয়েস দিতে হয় ও ভয়েস এটা বললেই হয়ে যাবে। যে হয়তো শোনা যাচ্ছে আমি প্রপারলি পুরোপুরি শোনা যাবে। আর আস্তে বললেও হয়ে যাবে। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব ওইটা আমার পেশেন্টের ঘটনা। আসলে তিনি আমার কাছে এসেছিলেন ২ মাস আগে। তখন আমাকে দেখে তার একটা ঘটনা, এই ঘটনাটা শেয়ার করার ইচ্ছা হলো। আসলে সে শেয়ার করবার কথা ছিল না। তো আমি ডেন্টাল সার্জন, তো তিনি বলেছেন যে, "আচ্ছা তাহলে আপনাকে ঘটনাটা শেয়ার করা যায়।" তো তার এই ঘটনাটা USA থেকেই শুরু আরকি। তো উনি যখন USA থাকতেন, কোথায় থাকতেন? নিউ ইয়র্কেই থাকতেন, আমি জায়গার নাম বলছি না। তো উনি যখন থাকতেন তখন ওই জায়গায় ১২ বছর বয়সে বাংলাদেশ থেকে গিয়েছিলেন। যাবার পরে উনি জেনারেল ফিজিশিয়ান ডক্টর MBBS কমপ্লিট করেন আরকি। আমাদের সময়ের মতো। তো ফিজিশিয়ান হয়ে যান একটা হসপিটালের ভেতরে। তো সেখানে তার সাথে একজন মহিলার পরিচয় হয়। উনি ডেন্টিস্ট ছিলেন। পরে তিনি তাকে বিয়ে করেন। তো বিয়ে করবার পরে প্রায় ১ বছরের মাথায় তাদের ওখানে একটা আত্মীয়ের বাসায় দাওয়াত ছিল। তো 2002 এর ঘটনা বলছি রাসেল ভাই। উনাদের বিয়ে 2001 এ হয়। তো 2002 তে তিনি আ ফুল ফ্যামিলি সহ নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডার দিকে যাচ্ছিলেন। আচ্ছা, আসলে ফ্লোরিডা পৌঁছানোর কথা না, মাঝ রাস্তায় এক জায়গায় থামার কথা ছিল। বাবু ভাইয়ের জায়গা। তো ওভার জায়গায় এক্সাক্টলি পলিশ ফ্লোরিডা চলে আসছে। তো মাঝ রাস্তায় এক জায়গায় থামার কথা ছিল, সেই জায়গায় দাওয়াত আরকি। তো সেখান থেকে তাদের ফ্লোরিডা ভিজিট করার কথা আরকি। তো ওনাদের সেই জায়গা থেকে ফ্লোরিডা যাবার পথে আ উনি ড্রাইভ করছিলেন, পাশে ওনার ওয়াইফ ছিলেন। আর ওনার বাবা-মা পেছনে ছিল। আর তার আরেক ভাই ছিল, উনি ওই আরেক ভাই থাকে হচ্ছে ফ্রান্সে। তো উনিই থাকতেন বাবা-মা নিয়ে। তো উনি ওয়াইফ যে পাশে বসেছিল আসলে সেদিনই অ্যাক্সিডেন্টটা ঘটে। আর ওয়াইফ যে পাশে বসেছিল সেই পাশ থেকে একটা ট্রাক এসে সিগন্যালটা খেয়াল করতে পারে নাই। আচ্ছা। ট্রাক এসে একটা ধাক্কা দেয়। তো ট্রাকটা এসে যখন ধাক্কা দেয় তখন ব্রেক কষিয়ে ধাক্কা দিয়েছিল। তো উনি মোটামুটি ইনজুরড হন, কিন্তু ওনার ওয়াইফ স্পট ডেড হয়ে যায়। আচ্ছা। ওনার বাবা-মাও ইনজুরড হয়, কিন্তু ওনার মতো না। ওনার লেফট শোল্ডারটা জয়েন্টলেস হয়ে যায় আর বাম পাটা ভেঙে যায়। নি জয়েন্টটা ভেঙে যায়। তো উনি প্রায় ডক্টর বলেছে যে ৮ থেকে ১২ মাস মানে প্রায় ১ বছর রেস্টে থাকতে হবে। তো লাস্ট ওই ৫ মাস যে কয়দিন হসপিটালে ছিল ওই কয়দিন তার জন্য সবচেয়ে খারাপ সময় কেটেছে। তো আমি তার বাবা-মার ঘটনা বলছি আরকি। তার ঘটনা এখনো বলিনি রাসেল ভাই। তো যখনই করে ওনাকে হসপিটালে ভিজিট করতে যেত, কারণ ওইখানকার হসপিটালে ভিজিট করার একটা সার্টেন টাইম আছে। পরে আর হসপিটালে ভিজিট করা যেত না। আচ্ছা। ও হসপিটালে ডক্টর বলত যে উনি তো ঘুমাতেন না। উনাকে আমরা সারাক্ষণ মানে মোস্ট অফ দ্যা টাইম ঘুমের ওষুধ দিয়ে রাখতে হতো। আচ্ছা। মানে উনাকে সবসময় ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখা যেত, সারাক্ষণ আশঙ্কাগ্রস্ত। হঠাৎ করে কেউ হাতে টাচ করলে তিনি কেঁপে উঠতেন। এমনভাবে কেঁপে উঠতেন সারা বডি সহ কেঁপে উঠতেন, এবং পরে এই জিনিসটা আরো মিনিমাইজ করতে হতো। বাবা-মা এসেও প্রতি সময় এসে কেঁদে যেত যে আমার ছেলেটার এই অবস্থা, আসবে মুভ করেন, এবং যেই আসে রাসেল ভাই ফ্যাল করে তাকিয়ে থাকে, কারণ তাকে বলা হয়েছে যে তার ওয়াইফ মারা গেছে। তো যেই আসতো তাকে দেখতো, সে ফ্যাল করে তাকিয়ে থাকতো। কথা বলতে পারতো, শক্তি ছিল, কিন্তু সে দরকার ছাড়া কোনো কথা বলতো না। এরকম করে লাস্ট ৫ মাস ২০০২ সালের 8 অগাস্ট অ্যাক্সিডেন্টটা হয়, এবং পরবর্তী ৫ মাস তিনি কোনো কথাবার্তাই তেমন কারো সাথে বলেন নাই। মার সাথে একটু বলেছে, বাবার সাথে একটু বলেছে, ডক্টরের সাথে একটু বলেছে। কিন্তু এছাড়া যেসব আত্মীয়স্বজন এসছে, তারা যখনই তাকে দেখেছে তারা বলেছে যে না, ওর অবস্থাটা ভালো না। এখন ট্রিটমেন্ট চলছে, ডক্টররা বলছে না, ওকে মুভ করানো যাবে না। আর ১-২ মাস রাখতে হবে। তো প্রায় ৭ মাস থাকার পর তিনি বলে যে আমি আর এই হসপিটালে থাকবো না। প্লিজ টেক মি টু দ্য হসপিটাল বা হোম। আমাকে বাসায় নিয়ে যাও। আমি হসপিটালে থাকার মতো অবস্থা আমার আর নাই। আমাকে যেভাবেই হোক বাসায় নিয়ে যাও। তো প্লাস্টার রিমুভ করে দেওয়া হয়, কিন্তু তাকে কমপ্লিট বেড রেস্ট দিয়ে দেওয়া হয় যে সে মুভ করতে পারবে না, নইলে আরো বেশি হার্মফুল হবে তার জন্য। আচ্ছা। ওকে।
তো তাকে ফুল ফ্যামিলি তার বাবা মা বলে যে ঠিক আছে বাসায় নিয়ে যাই, দেখা যাক ওকে জেনারেল প্র্যাকটিস করে কোনোভাবে। তো সে হাতটা চলাফেরা করতে পারতো মোটামুটি, তাও সাপোর্ট নিয়ে। তো বাসায় চলে যায়। এবার আসি রাসেল ভাই বাসায় চলে যাবার পরের ঘটনা, মানে এখন আমি তার ঘটনা বলছি যে এই 5 মাস তার সাথে কি হয়েছে। আচ্ছা। এই 5 মাসে যখন প্রথম দিন অ্যাক্সিডেন্ট হয়, এরপর থেকে প্রায় 3-4 দিন তিনি ঠিক মতো মানে তার সেন্সই আসে নাই, সেন্স কাজ করে না। আসেই নাই, মানে সে জানতো না। তার ওয়াইফের কবর দেওয়ার প্রায় 22 দিন পর তাকে জানানো হয় তার ওয়াইফ নাই দুনিয়াতে। আচ্ছা। তো তিনি, তার লাভ ম্যারেজ ছিল। তো বলে যে আমি যখন প্রথম জিনিসটা ফিল করলাম সেদিন রাত 1টা বাজে, আমি হসপিটালে শুয়ে আছি এবং আমি ঘুমাবো এরকম প্ল্যান করছি। তিনি বললেন যে আমি ঘুমাবো এরকম প্ল্যান করছি, আমার সময় আমার হাত ধরে কি জানি মানে হাতের কে একটা স্পর্শ আমার বা হাতের উপরে হাত রাখলো, আর হাত রেখে অঝোরে কান্না করছে। এখন কি এটা আমার নার্স হবে? এটা তো ইম্পসিবল। রাত 1টা 2টা বাজে, আমি একটু আগে দেখেছি যে রাত 1টা বাজে আমাকে ঘুমাতে হবে, বাইরে ঠান্ডা, আর ওখানে স্নো পড়লে তেমন রোদ তো ওঠে না, অন্ধকারই থাকে মোস্ট অফ দ্য টাইম। তো ওই দিন বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল। তো বলে হাতটা আমার, আমি ফিল করছি আমার হাতের উপর কারো হাত এবং অঝরে কেঁদে চলেছে। এইরকম করে রাসেল ভাই ওই দিন তিনি হাত, ওনার বাম হাতে ইনজুর ছিল, উনি ডান হাত দিয়ে একটা শব্দ করে পাশ থেকে নার্স নিয়ে এসছে। তো বলে আমাকে লাইটটা জ্বালিয়ে দেন, আমি সারা রাত লাইট জ্বালিয়ে ঘুমাবো, মানে লাইট অফ করবেন না। এরকম প্রায় 7 দিন, কিন্তু লাইটটাও অফ করার পর কোনো ধরনের রিমেডি আসে না। 7 দিন পরে আবারও ঠিক একই অবস্থায় রাত এরকম যখন গভীর হয় তখনই তার হাতের কেউ স্পর্শ করে, হাতটা ধরেই কান্না করছে, এরকম অবস্থা। ও এরকম প্রতিদিন যাচ্ছে আর রাতের বেলা তিনি এই জিনিসটা ফিল করছে তার রুমের মধ্যে কেউ আছে এবং কান্না করে যাচ্ছে। আর তার কাছে মনে হচ্ছে যে আমার যে হাত পা, আমার বেডের মধ্যে কেউ ভর দিয়ে বসেছে। আমার, আপনি কেউ খাটের আপনার বেডে যদি কেউ বসে আপনি নিশ্চয়ই টের পাবেন। তো উনি কি মনে হচ্ছে যে আমার বেডের উপরে কেউ আছে, আমি কারো এক প্রেজেন্স অনুভব করছি। তো এখন তো ডাক্তারকে এমনিতে সে কথা তো সারাক্ষণ এটা নিয়ে খুব আতঙ্কগ্রস্ত থাকতো, বলে যে আমার এটা কি হলো, এটা কি আমার হ্যালুসিনেশন নাকি আমার সারাক্ষণ চিন্তার ফসল নাকি আমি জানি না। তো তিনি বলছে যে আমি কি করব বুঝে ভেবে উঠতে পারছি না, মা বাবাকে জানাবো নাকি জানাবো না। তারা তো একটাই রিপ্লাই দিবে যে আসলে আমি এখন যে শখে আছি, আমার কাছে মনে হচ্ছে বারবার এই স্পর্শটাই মনে হয় যে এখন ফেক, এটা মনে হয় আমার নিজের ভুলের চিন্তা। কিন্তু লাস্ট দিন যখন আমাকে এই কথাটা বললো, যখন প্রায় 1 মাস হয়ে গেছে, সে জাস্ট একটা ভয়েস শুনেছে। এই ভয়েসটা এরকম ছিল যে আমি বাঁচতে পারিনি। আমি বাংলায় বললাম, এটা আসলে বাংলায় বলে নাই। আমি বাঁচতে পারিনি এই ভয়েসটা সে শুনেছে এবং প্রপারলি ক্লিয়ার ভয়েসে শুনেছে, এটা তার ওয়াইফের ভয়েস। আচ্ছা। তিনি চোখের পানি এসে, মনে করেন রাসেল ভাই লাস্ট ওই ঘটনা ওইটা শোনার পর থেকে আগামী 3-4 মাস তার অবস্থা এরকম আশঙ্কাগ্রস্ত ছিল। সে কাউকে দেখলেই ভয় পেয়ে যেত এবং কোনো ভয়েস শুনলেই ভয় পেয়ে যেত। সে একটা সময় বাবা মাকে বলে আমাকে বাসায় নিয়ে যাও, আমি আর থাকবো না এই অবস্থায়। সে বাসায় ব্যাক করে। তো বাসায় যাওয়ার পর আসলে প্রথম দিন থেকে একদম নর্মাল, সে বলছে যা হসপিটালের ঝামেলা আমার শেষ, এভরিথিং ইজ গন, আমি এখন বাসায় একটু আরাম করে থাকি। ঠিক 4 থেকে 5 দিন পর বাসায় ব্যাক করবার পর, 4 থেকে 5 দিন পর, 2003 এর দিকে, শুরুর দিকে, তো বাসায় ব্যাক করবার পরে তিনি আমাকে যেটা বললো যে আমি প্রথম যে জিনিসটা ফিল করি সেটা হচ্ছে আমি বই পড়ছিলাম, রাত করে বই পড়ছিলাম, প্রায় তখন 10টা 11টা বাজে। এমন সময় আমি শুনি যে আমার আমার রুমের মধ্যে খাট যে পাশে আছে তার পিছনে একটা ড্রেসিং টেবিল আছে, সেই ড্রেসিং টেবিলে কে জানি চুল আঁচড়াচ্ছে। ওর চুলগুলো অনেক বড় বড় ছিল, তো যখনই চুল আঁচড়াতো আমি সেই সাউন্ডটা পেতাম। তো সে কে জানি চুল আঁচড়াচ্ছে আমার রুমের ভেতরে। তো রাত 10টা 11টা, আমার মা আমার রুমে নক করেই ঢোকে। তো চুল আঁচড়াচ্ছে, সে উকি মারছে যে কেউ আছে কিনা, কিন্তু এরকম কারো প্রেজেন্স তিনি পাচ্ছেন না। তিনি চিন্তা করতে লাগলেন এইটা আরো ওয়ার্স্ট হতে পারে, এটা কতটুকু ওয়ার্স্ট হতে পারে তিনি এতটুকু, মানে এখন যে ঘটনাগুলো বলবো সেটার সাথে তিনি মিলাতে পারেননি। তিনি এরকম প্রতিদিনই কোনো না কোনো প্রেজেন্স পেতেন, স্পেশালি জানালা দিয়ে সবসময় একটা কেউ হেঁটে যাচ্ছে এরকম প্রেজেন্সটা সবসময় পেতেন। তো সবচেয়ে কঠিন যেটা আর কি, তার ঠিক মাথার পেছনে
এই জন্য হাত বুলিয়ে দিচ্ছে, এই প্রেজেন্সটা তার প্রতিদিনই লাগতো। রাত 2টা-3টার পরে যখন তার গভীর ঘুম হতো তখন এই ঘুম ভাঙতো এই মাথার হাত বুলানোর কারণে। এই জন্য হাত বুলিয়ে দিচ্ছে। তো ভয়ঙ্কর ব্যাপার। তো সব শেষ দিনের দিকে যাই। তিনি রাত্রেবেলা মুভি দেখছিলেন, মুভি দেখে জাস্ট কম্পিউটার থেকে উঠলেন। উঠে তার সাপোর্ট ছিল তখন হেঁটে হেঁটে ওয়াশরুমের দিকে যেতে দরজা খুলতে তিনি দেখলেন আয়না বরাবর একটা মহিলা দাঁড়ানো। উনি থমকে যায়, মানে দেখে থমকে যায়, বলে যে আমি চেহারা এই পাশ থেকে দেখে মিলাতে পারছি না, কিন্তু আইজ এন্ড শেপ, বডি এবং হাইট সবকিছু আমার ওয়াইফের সাথে মিলে যাচ্ছে। আচ্ছা। আয়নার দিকে যে মেয়েটা তাকিয়ে আছে সে আয়না থেকে এক ফোঁটাও ফেরাচ্ছে না। আমি জিজ্ঞেস করছি বারবার যে কে এখানে, কে? অনেকবার জিজ্ঞেস করবার পরও যখন তাকাচ্ছে না, আমি আরো জোরে চিৎকার করতে লাগলাম, এখানে কে? তো যখন তিনি তার দিকে মুখ দিল, মুখ মানে তার দিকে তাকালো, তখন দেখলো যে পুরো থেতলানো একটা ফেস তার দিকে তাকিয়ে আছে এবং সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যায় একটা ওয়ার্ড শুনে রাসূল ভাই, এটা হচ্ছে যে যে তুমি ভালো থেকো। শুধু একটা ওয়ার্ড তার থেকে ওইখান থেকে আসছে, আর কোনো শব্দ, কোনো সারা শব্দ পায়নি। লাস্টে জাস্ট একটা কথা বলে যে তুমি ভালো থেকো। এটার পর তিনি আর কিছু মনে করতে পারেন নাই এবং তার বাবা মাকে বলে যে আমি এই দেশে আর থাকবো না। সামাও আমাকে, তিনি 12 বছর বয়সে আমি বলেছিলাম ইউএসএ তে আসেন, তুই আমাকে যেভাবে পারো বাংলাদেশে সেটেল করে আস। আমি এই যন্ত্রণা নিয়ে থাকতে পারবো না। তো মাঝখান দিয়ে তার বাবা মাকে অনেকবার চেষ্টা করে যে বলার জন্য যে এই ঘটনাগুলো হচ্ছে। তার বাবা মা বলে, বাবা এটা তোর নিছকে তোর ভুল ধারণা, তুই অনেক ফিল করিস, তুই অনেক পছন্দ করতি দেখেই জিনিসগুলো বারবার তোর চোখের সামনে আসছে। তুই এক কাজ কর, বাংলাদেশে যেহেতু ডিসিশন নিছিস বাংলাদেশেই চলে যা, আমি দিয়ে আসবো তো। আচ্ছা। তো বাবা আর মা নিজে বাংলাদেশে এসে তাদের যেখানে ফ্ল্যাট আছে সেখানে তার বাড়ি আছে, সেই জায়গায় তাকে উঠিয়ে দিয়ে সেটেল ডাউন করে একটা ছেলের সাথে রেখে তার বাবা মা ঠিকই ইউএসএ ব্যাক করে। এরপর থেকে আসলে আর কোনো সমস্যা নেই। অলরাইট। আমি শেষ করিনি। আচ্ছা, এরপরে সমস্যা নেই। আর এরপর আবার ঘটনা আছে। ওকে। তো 2012 সে ব্যাক করে ইউএসএ তে। যে এতদিন যেহেতু নর্মাল, এখন মনে হয় সবকিছুই নর্মাল, আমিও নর্মাল। হয়তো আমার এটা কোনো ভুল ছিল। তিনি যে জায়গায় তার ওয়াইফের কবর দেওয়া হয়েছে আর কি, তো সেই জায়গায় যায়, জাস্ট দূর থেকে, কাছাকাছি না, দূর থেকে তাকিয়ে জাস্ট দেখতে যাচ্ছে যে তার ওয়াইফ যেখানে কবর দিচ্ছে। রাসেল ভাই সেই চেহারা তিনি আবারও দেখতে পান সেই কবরের কাছে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, সেই থ্যাতলানো বডি। তো সে আর বলে যে না, এখানে আসলে আমার এই সমস্যাটা বারবার আমি ফেস করছি, আমাকে বাংলাদেশে যেতেই হবে, আমি এখানে থাকতে পারবো না। তো সে যখন যাবে, চলে আসবে বাংলাদেশে, তখন সপরিবারে একটা মিটিং হচ্ছিল। কখন কথায় কথায় তার মা একটা কথা বলেছিল যে তার ওয়াইফ যখন মারা যায়, যখন ওয়াইফের ডেড বডি রিসিভ করে, তাকেও রেস্কিউ করে, তখন তার ওয়াইফের হাতটা তার হাতে শক্ত করে ধরা ছিল। ওইটা ছোটাতে খুব কষ্ট হয়েছে, এত শক্ত করে ধরা ছিল যে এটা ছোটাতে খুব কষ্ট হয়েছে। তো এরপরে সে ব্যাক করে বাংলাদেশে চলে আসে, এখানেই প্র্যাকটিস করছে রাসেল ভাই। আমার নাম ডক্টর হারিস চৌধুরী, আচ্ছা। আমার খুব ঘনিষ্ঠ পেশেন্ট, এবং আমি ডেন্টাল সার্জন দেখেই তিনি বলেছে যে আমার ওয়াইফও ডেন্টিস্ট ছিল, সেই থেকেই সেই ঘটনার উৎপত্তি। ওকে। এটাই ছিল রাসেল ভাই বলমি। থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, আমরা পরবর্তী ঘটনা যাবে, তবে তার আগে কিছু কথা। সেটা হচ্ছে যে অনেকেই আপনারা জিজ্ঞেস করেন একটা প্রশ্ন, যে সেটা হচ্ছে ভূত আছে কি নাই, এই ধরনের কোয়েশ্চেন আজকেও আমাকে কয়েকজন করেছেন, আজকেও একটু আগেও করেছেন। তো এই জিনিসগুলো হয় কি, আসলে সত্যি কথা বলতে কি, আপনারা অনেকেই ডেকার্টের নাম শুনেছেন, এবং ডেকার্টের সম্পর্কে যারা জানেন বা এবং তার সম্পর্কে যারা পড়েছেন, তারা একটা জিনিস জানেন যে পৃথিবীতে দুই ধরনের জিনিস কিন্তু আছে। মানে একটা জিনিস হচ্ছে কি, যে আপনি যেই মুহূর্তে কোনো জিনিস দেখলেন সেই মুহূর্তে সেই জিনিসের অস্তিত্ব তৈরি হলো। মানে আপনি দেখার আগে পর্যন্ত এটা এক্সিস্ট করে, আপনি যখন দেখলেন তখন সেটা এক্সিস্ট করে। আর আপনি যতক্ষণ দেখছেন না, আপনার পেছনে কোনো পৃথিবী আছে কি নাই, আপনার পেছনে একটা পুকুর আছে কিনা, বা আপনি চেয়ারে হেলান দিয়ে আছেন, আপনার পেছনে যে হেলান দেবেন সেই চেয়ারের অংশটুকু আছে কিনা, যতক্ষণ পর্যন্ত আপনি স্পর্শ না করছেন, যতক্ষণ পর্যন্ত আপনি হেলান না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত হার্জু নো যে ওটা আছে ওখানে, আপনি বলতে পারবেন। একটা জিনিস ঠিক একইভাবে এক্সিস্ট করে, সেটা কি, মানে অনেক কিছুর সমাধানের পরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আরেকটা জিনিসের অস্তিত্ব আছে, সেটা হচ্ছে আপনার সন্দেহ বা আপনার মন যাব। আমরা আজকে বিকালবেলায় আছে একটা ক্লাসে এরকম আলোচনা করতেছিলাম, তো সেই জন্য আমি বলছি যে আপনার মনের ভিতরে যে সন্দেহ, ভয় বা আছে হয়তো, এই যে এই ব্যাপারটা, এই যে মনের ভেতরে জমাট বাঁধা যে সন্দেহ, বা মনের ভেতরে যে বিশ্বাস, মনের ভেতরে যে চিন্তা, যে ব্যাপারটা, এবং সেটার কারণে যে অবলোকন করা বা যেটা ভিজুয়ালাইজ করা বা দেখা, সেই জিনিসটার কিন্তু একটা অস্তিত্ব আছে। যেমন সংশয়,
কনফিউশন যদি বলি বা আশঙ্কা যদি বলি, হ্যাঁ, এই জিনিসগুলোর কিন্তু অস্তিত্ব আছে। মানে আপনি যখন ভাবছেন যে কোনো একটা বিপদ আসবে, সেই মুহূর্তে কিন্তু আপনি বিপদের অস্তিত্বের জন্ম দিচ্ছেন, অর্থাৎ বিপদটার জন্ম দিয়ে দিচ্ছেন আপনি। তো পৃথিবীতে এইভাবে আপনি যখন ভাবছেন যে ভয় নামে একটা কিছু পৃথিবীতে আছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু ভয়ের একটা অস্তিত্ব আপনি নিজের অজান্তে নিজেই ক্রিয়েট করে ফেলছেন। আপনি যদি মনে করেন যে ভূত আছে, এই বাথরুমের মধ্যে ভূত আছে বা এই ওয়াশরুমে ঢুকলেই এইরকম চেহারার কিছু একটা দেখবো, আপনি কিন্তু অস্তিত্ব ক্রিয়েট করে ফেলেছেন। এবং তারপরে সেই অস্তিত্বের সাথে আপনি মুখোমুখি হবেন কিনা সেটা অবশ্য অনেক যুক্তিতর্কের ব্যাপার, এবং মুখোমুখি হতেও পারেন, সেটা আপনার হ্যালুসিনেশন কিনা, সেটা আপনার মাথার মধ্যে ঘটেছে কিনা, নাকি বাস্তবেই ঘটেছে, হতে পারে। আমাদের প্যারালাল ওয়ার্ল্ডের সাথে যদি আপনি সামহাউ কানেক্টেড হয়ে যান কোনোভাবে, যদি প্যারালাল ওয়ার্ল্ড বলে কিছু থাকে, এবং সেই ওয়ার্ল্ডের অনেক থাকে না, যে কতবার আমরা একটা ঘটনা শুনেছিলাম এরকম, যে একজন মানুষ স্বপ্নে দেখছেন যে তিনি সি বিচে হেঁটে বেড়াচ্ছেন, তিনি যখন ফিরে আসলেন ঘুম থেকে উঠে দেখলেন তার পায়ে বালি লেগে আছে এবং সেটা হচ্ছে সমুদ্রের বালি। তার মানে কি, তিনি স্বপ্নের দুনিয়ায় গিয়েছিলেন বা ওই ওয়ার্ল্ডে গিয়েছিলেন। যদি এটা ধরি যে এটা সত্যি ঘটনা, একবার সত্যি যদি ধরি, তাহলে সেখান থেকে যখন ফিরে এসছেন তখন সেই ওয়ার্ল্ডের কোন একটা কিছু সঙ্গে নিয়ে ফিরে এসছেন। ঘটনাটা খুব অদ্ভুত। এরকম আরেকটা ঘটনা আমি আপনাদের এই মুহূর্তে শোনাতে চাই, যেটি আমাদের ইমেইল করেছেন আমাদের একজন লিসনার, এবং সেটা আমি পড়তে চাই এখন। যা লিখছেন: আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অসীম রহমতে ভালো আছেন এবং ভালো থাকবেন। আমি শাওন, বর্তমানে আছি ব্রাহ্মণবাড়িয়াতে কাজের জন্য। স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব? আপনি যদি আমার ঘটনাটি পড়ে শোনান তাহলে অনেক খুশি হব। আচ্ছা, কথা না বাড়িয়ে আমি আমার ঘটনাতে চলে যাচ্ছি। আমার ঘটনাটি আমার আব্বুর মৃত্যুকে কেন্দ্র করে। আমার আব্বু প্রায় 35 বছর বয়স, 35 বছর সৌদি আরবে কাজ করেছেন। 2011 সালের ডিসেম্বরে তিনি একেবারে চাকরি ছেড়ে দেশে চলে আসেন। আব্বু আসার পরপরই আব্বুর হার্টে ব্লক ধরা পড়ে। ডাক্তার ওনাকে ওপেন হার্ট সার্জারি করতে বলেন, এবং 2013 সালের জানুয়ারির 22 তারিখ ঢাকায় একটি স্বনামধন্য হসপিটালে আব্বুর অপারেশন হয়। কারণবশত আমি হসপিটালের নাম বলছি না। অপারেশনের 12 দিন পর ডাক্তার আব্বুকে রিলিজ করে দেয়। তারপর আমরা তখন নারায়ণগঞ্জে থাকতাম। আমি আব্বুকে অ্যাম্বুলেন্সে করে বাসায় নিয়ে আসি। সেদিন সন্ধ্যাবেলাতেই আব্বুর শরীর খারাপ হতে থাকে। আব্বুর শারীরিক অবস্থার উন্নতি হতে না দেখে আব্বুকে রাত 12টায় এবার অ্যাম্বুলেন্স যে হসপিটালে অপারেশন করা হয়েছিল সেখানে আবার নিয়ে আসি আমরা, এবং তার শারীরিক অবস্থা কোনোভাবেই ভালো হচ্ছিল না। এবং সেদিন সন্ধ্যাবেলাতে আব্বুর শরীর খারাপ হতে থাকে। আব্বুর শারীরিক অবস্থার উন্নতি না দেখে আমরা যখন নিয়ে আসলাম, রাত 12টায় যে হসপিটালে অপারেশন হয়েছিল সেখানে আবারও নিয়ে আসলাম। কর্তব্যরত ডাক্তার আব্বুকে সিসিইউতে ভর্তি করতে বলেন, এবং আইসিইউতে ভর্তি করতে বলেন, এবং ডাক্তার আমাকে কিছু ওষুধের নাম লিখে একটি কাগজ ধরিয়ে দিয়ে বললেন যে ওষুধগুলো আনতে হবে। আমি আর আমার ফুফাতো ভাই, আম্মু আর ছোট বোনকে আব্বুর আইসিইউর বাইরে বসতে বলে দ্রুত ফার্মেসির উদ্দেশ্যে বের হয়ে যাই। রাত প্রায় 1:15 বাজছিল তখন। আব্বুকে রাখা হয়েছিল 7ম তলায়, আর হসপিটালের নিচের তলায় ছিল ফার্মেসি। রাত বেশি হওয়ায় লিফট বন্ধ ছিল, তাই দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিয়েছিলাম। ফার্মেসির সামনে এসে দেখি ভেতরে দুজন লোক আছে, তবে তারা দুজনেই ঘুমোচ্ছে। তাদের ডাক দিতে হবে। এমন সময় আমার কাঁধে একটা স্পর্শ অনুভব করলাম। পেছনে ফিরতেই দেখলাম আমার আব্বু উজ্জ্বল সাদা রঙের পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন। বিল্ডিং এর ওপরে দিকে আঙুল দেখিয়ে আব্বু ইশারা করে বললেন, তোমার মা বোনকে গিয়ে সামলাও। আমি ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গিয়েছিলাম। আব্বুকে কিছু বলতে যাব, ঠিক তখনই আমার পকেটের মোবাইলটা বেজে উঠলো। আমার ফুফাতো ভাই ফোন করেছে। ফোন হাতে নিয়ে দেখি আমার সামনে কেউ নেই। আমি আর কিছু ভাবতে পারি না। ফোন রিসিভ করতেই আমার ফুফাতো ভাই আমায় বলল, ভাই ওষুধ লাগবে না, ওপরে আসো। আমি দ্রুত সিঁড়ি পেয়ে উঠতে থাকি ওপরে উঠতে সিঁড়ি থেকে আমার বোনের মায়ের কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার ফুফাতো ভাই আমাকে দেখে কাছে জড়িয়ে বলল, ভাই মামা তো আর নেই। আমার সারা শরীর যেন বরফের মতো জমে গিয়েছিল। এই জন্যই কি হাসপাতালের নিচে আব্বুকে একটু আগে দেখতে পেয়েছিলাম। আব্বুর উপদেশটা মনে পড়ে কেন? মা বোনের কাছে গিয়ে বসলাম। আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার একটি গ্রামে। আব্বুকে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে আমরা সেদিন রাতেই একটা অ্যাম্বুলেন্সে আব্বুর মৃতদেহ নিয়ে আমাদের গ্রামের বাড়ির দিকে রওনা হই। অ্যাম্বুলেন্সে আমি, মা, বোন, 2 ফুফাতো ভাই আর আমার মামা যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সে ওঠার পর থেকেই আমি জিকির করতে থাকি আমার আব্বুর জন্য। অ্যাম্বুলেন্সের সাইনবোর্ড এলাকার কাছাকাছি আসতেই আমার মোবাইলে আমার ছোট কাকার ফোন আসে। আমি ফোন রিসিভ করতেই অ্যাম্বুলেন্স থেমে গেল। কি হয়েছে জানতে চাইলে ড্রাইভার বলল, তার নাকি গাড়ির পেছনের দিকের দুটো চাকাই নষ্ট হয়ে গেছে। অগত্যা অন্য একটি অ্যাম্বুলেন্স ফোন করে আনা হলো।
আমার আব্বুর মৃতদেহ সেই অ্যাম্বুলেন্সে নিয়ে আবার রওনা হলাম। ভোর প্রায় 5টার দিকে অ্যাম্বুলেন্স 2500 এলাকায় আসলে আমার মোবাইল ফোন আসে আমার ফুপুর। সেই ফোন রিসিভ করার সাথে সাথে গাড়ি থেমে যায়। এবারেও অ্যাম্বুলেন্স ড্রাইভার বলে তার গাড়ির একটি চাকা পাংচার হয়ে গেছে, সেটি বদলাতে হবে। যাই হোক, এরপর আর কোনো সমস্যা হয় না। সকাল 8:30টায় আমাদের গ্রামের বাড়িতে আমরা পৌঁছে যাই। পৌঁছানোর পর সেখানে মুরব্বীরা সিদ্ধান্ত নেন যে সকাল 10টায় আব্বুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী আমাদের গ্রামের মাদ্রাসা মসজিদের আব্বুর শোক সংবাদ সহ মাইকিং করে দেয়া হয়। আমাদের মাদ্রাসা মাঠটি বেশ বড়, সেখানে একসাথে কম করে 5-6 হাজার মানুষ ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারেন। তবে আমাদের গ্রামের লোক সংখ্যা এত বেশি না হওয়ার কারণে সেখানে ঈদের সময় সর্বোচ্চ মাঠের অর্ধেক পর্যন্তই সকল মানুষের স্থান সংকুলান হয়ে যায়। অথচ আব্বুর জানাজার সময় দেখা গেল পুরো মাঠ ভর্তি মানুষে ভরপুর, বেশিরভাগ মানুষই সাদা পাঞ্জাবি পরিহিত। আব্বুর জানাজার শেষে অনেকে বলছিল যে এত মানুষ হতে তারা আর কখনো আগে দেখে। তা আবার শোক সংবাদ প্রচারের মাত্র ঘন্টা দেড়েকের মাঝে। যাই হোক, যত সময় আব্বুর জানাজা শেষ করে আব্বুকে কবর দেয়া হয় আমাদের পারিবারিক কবরস্থানে। আমি পরে আমাদের এলাকার একজন হুজুরের কাছে পুরো ঘটনাটা বলি। আমাকে বলে রাখা ভালো যে আব্বু না পারতে কোনোদিন নামাজ কাজা করেন নাই। তাছাড়া নিয়মিত কোরআন শরীফও পাঠ করতেন। তো হুজুর আমায় বলেছিলেন যে আমার আব্বু হয়তো উন্নতটা ছিলেন, সেজন্য তিনি তার মৃত্যুর সাথে সাথে পাঞ্জাবি পরিহিত অবস্থায় আমায় দেখা দিয়েছিলেন। রাস্তায় ফোন আসার পর আমি জিকির বন্ধ করেছিলাম বলে হয়তো অ্যাম্বুলেন্সের সমস্যা দিচ্ছিল। আর আব্বুর জানাজার ঘটনার কথায় তিনি বললেন যে পুণ্যাত্মার জানাজায় মানুষ বাদেও ভালো জিনেরাও অংশগ্রহণ করে। আমি জানি না আব্বুর মৃত্যু পরবর্তী যা ঘটেছে সেগুলো কতটা যুক্তিযুক্ত। যাই হোক, সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আর আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সেগুলো সময় পেলে পাঠিয়ে দেব। ধন্যবাদ আমার আব্বুর ঘটনাটি সবার সাথে শেয়ার করার জন্য। এই ছিল ঘটনা। আমরা ফেসবুক পোস্টে কি লিখেছে সেগুলো পড়বো, আমরা আপনাদের আরো ঘটনা নিয়ে আসবো। সবাই আছেন এবং আশা করছি সবাই মিলে একটা জমজমাট এপিসোড আপনাদের উপহার দিতে পারবো। আপনারা অনেকেই ফেসবুকে লিখছেন, আমি দেখি যে ফেসবুকে কে কি লিখেছেন। ততক্ষণে আমরা একটা ঘটনা শুনে আসবো আহমেদ বাবু ভাইয়ের কাছ থেকে। বাবু ভাই, থ্যাংকস ফর কামিং এন্ড So glad for inviting me to the special show. থ্যাংকস ফর বিং হিয়ার। মানে আমরা উই লাভ ইউ, Okay, we love আই লাভ ইউ গাইস। ওকে, সো আমরা আপনার ঘটনা শুনে। Okay, so ভাই স্টোরিটা হচ্ছে এলাইনা নামের একজন, সে জর্জিয়া থাকে অ্যান্ড সি ইজ আমেরিকান। আমি তাকে বলেছি যে আমি তার কাহিনী বলবো এই সময়টাতে স্পেশালি। So can I say something to her if she is listening? Yes, definitely. Okay, Elena, if you are listening, right now I'm gonna share your story. Especially, of course, it's in my language. You wouldn't understand, but just know this share your story. Elena, happy spooky Halloween, and I hope you are listening and I hope you are enjoying. And thank you very much for being this. Okay. বল রাসেল ভাই, স্টোরিটা হচ্ছে এলাইনা তখন হাই স্কুলে পড়ে আর কি, হাই স্কুলের স্টুডেন্ট, এখন ইউনিভার্সিটি শেষ করে ফেলেছে। আচ্ছা, সো ওই রকম একটা সময় একটা বিকেলে ওর ফ্রেন্ডের সাথে নদীর পাড়ে যায় অ্যান্ড তো দে টু গো ফিশিং, মাছ চাপতো আর কি, ফিশিং পোল দিয়ে। আচ্ছা, তো ও আর ওর ফ্রেন্ড দুজনে মাছ ধরছিল। তো মাছ ধরতে হতে একটা সময় ও একাই রয়ে গেল আর কি। ওর ফ্রেন্ড একটা মাছ ধরেছে, ধরে সে মাছটা উঠিয়ে নিয়ে গেছে, আর ও একা বড়শি ফেলে বসেছিল অ্যান্ড লাইক বসে আছে, সে গান শুনছে হেডফোনে। সো এমন সময় তার বড়শিতে মানে নাড়া লাগে যে বড় কোনো মাছ আসছে, এবং সে সে অ্যামেচার ছিল মাছ ধরার ব্যাপারে। স্টিল শি ট্রাইড লট, সে অনেক চেষ্টা করছিল মাছটাকে ওঠানোর, সে বন্ধুর নাম ধরে চিৎকার করে। সো ফ্রেন্ডটা একটু দূরে ছিল বলে আসে না। তো এক সময় যেটা হয়, ফিশিং পোল টান দিতে দিতে তার এত জোরে টান দেয় যে ইটস লাইক ফিশিং পোল কিন্তু ফ্লেক্সিবল হয়, হ্যাঁ, কিন্তু সেই Right. ফ্লেক্সিবল জিনিসটাও ঠিক এমন ভাবে টান দেয় যে লাইক তার হাত থেকে ছিটকে নিয়ে চলে গেল পানির নিচে। সো জিনিসটা খুব বড়, এবং নেওয়ার পর তার হাতটা বেশ ছড়ে যায় আর কি। অ্যান্ড সে একটু অবাক হয়ে তাকিয়ে থাকে পানির দিকে, যে এরকম এত শক্তিশালী, এত জোরে নিয়ে গেছে জিনিসটা। এবং ঠিক এই সময় আপনার ওই পানির নিচ থেকে সে বেশ বড় কতগুলো বাবল দেখতে পায়, my goodness. উঠে আসা, মানে লাইক পিপ বাবল, মানে বড় পানি বুদবুদ, যেটা বড় বুদবুদ উঠে লাইক 2-3 ফিট দূরে। তো সে একটু ভয় পায় যে এটা কি কোনো অ্যালিগেটর বা সামদিক কিনা। তো সে একটু সরে আসে ওর সামনে থেকে। তো সরে আসার পরে দেখে যে ও কিছুক্ষণ ওখানে একটু বোরিড থাকে, এবং একটু পর বন্ধুর কাছে হেঁটে যায়, বলে যে এরকম হয়েছে। তো বন্ধু বলে যে হতে পারে কোনো বড় ট্রাউট বা কোনো মাছ হয়তো কোনো একটা ধরেছিল, আচ্ছা, এবং এই কারণেই হয়তো জিনিসটা এইভাবে চলে গেছে হাত থেকে। তো যাক,
কাহিনীটা এইভাবে মানে ওখানে ওখানে ওই জিনিসটা ওখানে শেষ হয়ে যায়। এরপরে 3 থেকে 4 দিন পরে একদিন ওর বাসায় ওর ফ্যামিলির যারা ছিল সবাই মেম্বার বাসার বাইরে যায়। ইটস লাইক মানে একটা মোটামুটি ভালো ডিস্টেন্সে, লাইক 60 to 70 miles away from the home তারা যায় ওখানে বেড়াতে। বাসার মধ্যে ও একলাই থাকে, কারণ ওর বাসার পেছনে একটা লেক আছে এবং লেকের পাশে বেশ বড় একটা লন। হ্যাঁ, বেশ বড় একটা লন। তো আমি জাস্ট বাসার বর্ণনাটা দিয়ে রাখছি এই কারণে যে এবার বুঝতে সুবিধা হবে মানুষের। তো লেকের পাশে লন এবং লনের পর থেকে তার বাসাটা, এবং লন থেকে তাদের বাসাটা হচ্ছে ডুপ্লেক্স, এর নিচ দিয়েও ঢোকা যায়, আবার ওপরও সিঁড়ি আছে ওঠার পেছন দিয়েও। আচ্ছা, তো লিভিং রুমে বসে আছে, টিভি দেখছে তখন সে। তো এই সময় তার দরজার মধ্যে নক হয়, টকটক করে তার অ্যাপার্টমেন্টে, মানে অ্যাপার্টমেন্ট না, ওই বাসার দরজা নক হয়। সো দরজা নক হওয়ার পর ও লাইনা যে দরজা খুলে দেখে যে ওর একটা ফ্রেন্ড আছে, স্টেইসি নাম, সে দাঁড়িয়ে আছে। তো স্টেসিকে দেখে ও একটু অবাক হয়, যে বলে স্টেসি তুমি তো বেশ দূরে থাকতো আমার এখান থেকে, ইউ লিভ কোয়াইট ফার ফ্রম হিয়ার, প্রায় ওর থেকে প্রায় 30-35 মাইল অ্যাওয়ে, এবং দেখাও হয় না স্টেসির সাথে তার বাইল, মানে বেশ সপ্তাহ 2-3 আগে একবার দেখা হয়েছে এরকম। তো বলে যে কি ব্যাপার, তো সে তেমন কিছু বলে না, বলে যে আই জাস্ট কেম টু সি ইউ। বলো ওকে। তো বসে দেয়, বলে যে বাসায়, ও নিজেই বলতেছে যে দেখে স্টেসি কথা কম বলছে, বলে যে আমার বাসায় কেউ নাই, সো এভরিবডি ওয়েন্ট আউট, তো তুমি বসো, আমরা গল্প করি এ করি। তো বলতেছে যে ডু ইউ ওয়ান্ট সামথিং, তো জিজ্ঞেস করে স্টেসি কিছু খাবে কিনা। স্টেসি অ্যাকচুয়ালি মানে বলে, মানে কিছু বলে না, কিছু খাবে না, কিছু বলে না, বাট ও স্টিল সে চলে যায় তার কিচেনে কিছু নিয়ে আসতে। আচ্ছা, তো when, ও যখন কিচেন থেকে আপনার ওই ইয়োগার্ট অ্যান্ড স্টাফ মানে নিয়ে আসে, আসার পর এসে দেখে যে ওর লিভিং রুমের যে ইটা থাকে, মানে ট্যারেসের যে জানলাটা, মানে একটা শাটার ডোর ছিল, ওটা খোলা এবং বাতাস আসছে বেশ, এবং ইট ওয়াজ লাইক মানে এরকমই, মানে আর কি একটু শীত আসার আগে সিজনটা। তো আর জর্জিয়ার ওয়েদার কিন্তু অনেক জায়গায় ঠান্ডা পড়ে, অনেক জায়গায় আপনার বেশ একটু আমাদের মতো অনেক। আমাদের মতো, হ্যাঁ। তো ওরকম বাতাস আসছে, তো ও যখন এরকম দেখে, ও মানে বলে কি ব্যাপার, এটা করলো, কোথায় গেল, তো সে একটু কিউরিয়াস হয়ে হেঁটে যায়। তো যে ট্যারেসের বারান্দায় দাঁড়ায়, মানে রেলিং দা বারান্দা আছে, ওখান থেকে দাঁড়ায় দেখে যে দূরে, মানে ওর যে লনটা বেশ বড়, দূরে পানির পাশে কেউ বসে আছে, আচ্ছা, আর কেউ নাই, মানে আবহাওয়া দেখে বোঝা যাচ্ছে বসে আছে, কেউ একটা মানুষ বসে আছে। তো ও মনে করে যে স্টেসি মনে হয় এখান থেকে বের হয়ে যে ওখানে পানির পাশে বসছে, তো সি গেটস কাইন্ড অফ ওয়ারিড, ওই পানির পাশে এলিগেটর থাকতে পারে, এটা থাকতে পারে, এবং রাতের বেলা মানে 9টা-10টা বাজে এরকম সময় তো ওখানে বসার কিছু নাই। সো ও হেঁটে যায় ওখান থেকে ডাকে, ও যখন লনের উপর দিয়ে টাপছে তখন ডাকতেছে স্টেসি, তো ওখান থেকে কোনো উত্তর দিচ্ছে না সে। সো ও হেঁটে হেঁটে যখন ওর কাছে যায়, কাছে যে দেখে পিছন ফিরে বসে আছে, ওই স্টেসি বসে আছে, ও বুঝতে পারে যে শার্টটা দেখে, টি শার্টটা দেখে ও বসে আছে। সো একদম কাছে যেও ডাকে, হ্যাঁ স্টেসি বলে ডাকে। ডাকার পর শোনে না, তখন ও গায়ে হাত দেয়, গায়ে হাত দেওয়ার পর দেখে যে স্টেসি মুখ ফিরে তাকায় ওকে। তো যখন তাকায় তখন পর দেখে একদম শূন্য ড্যাব একটা দৃষ্টি, আচ্ছা, জাস্ট লাইক, মানে শূন্য দৃষ্টি, মানে কোনো ভাবলেশীন একটা চোখ। এবং মেয়েটা তখন স্টেসি মুখটা হাঁ করে, এবং তো হাঁ করার পর ও দেখে অবাক হয়ে যায় যে ওর মুখের ভেতরটা পুরো কালো। ইটস লাইক কেউ যদি একটা কালো পিং পং বল সোয়েল মানে মুখে নিয়ে নেয়, ওটা মুখের মধ্যে বের করলে যেরকম, এরকম একটা গোল কালো একটা চাকার মতো মুখের ভিতরে, আচ্ছা, এবং ওটা আরো বড় হচ্ছে। ওটা বেশ বড় হতে হতে ও তখন ভয়ে মানে লাফিয়ে একটু পিছায় আসে। দেখে এই সময় ওই যে স্টেসি মেয়েটা পানির মধ্যে থাপ করে আপনার পড়ে যায়, মানে এক উপর হয়ে আচ্ছা, 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 পানি হঠাৎ পড়ে যায়, এবং ও এটা থেকে ফ্রিকড আউট হয়ে চিৎকার করে ও বাসায় দৌড় দিয়ে আসে। বাসায় দৌড় দিয়ে এসে 911 কল দেয়, এবং একই টাইমে সে ইসের বাসাও কল দেয়। এবার 911 কল দিয়ে বলে যে আমার এখানে আমার ফ্রেন্ড পানিতে পড়ে গেছে, এবং সে স্টেসির বাসায় কল দেয় আচ্ছা, নাম্বারে। তো ওইখানে বাসায় যে ফোন ধরছে না, এর মধ্যে ওর এখানে পুলিশ আসে, প্যারামেডিক্স আসে, বলে হোয়াট হ্যাপেন, বলে যে আমার বান্ধবী এরকম পানিতে পড়ে গেছে। তো বান্ধবীর নাম কি, অমুক। তো পুলিশ তো আসলে কথা শুনে এবং কাইন্ড অফ সাসপিশিয়াস, তারা ব্রিজটাতে কেন ফ্রেন্ড পড়ে গেল, অনেক কিছু আসে। ফার্স্ট ওরা তাড়াতাড়ি সাথে আপনার পুলিশের একটা টিম, যে ওখানে চলে যায়, রেস্কিউ টিম তাড়াতাড়ি পানির কাছে যায়, যে দেখে কোথায় পড়ছে, এখানে পড়ছে, অনেক কিছু বলে। সো ওইখানে মোটামুটি রাসেল ভাই একটা সিন ক্রিয়েট টাইপের হয়ে যায় কিছুক্ষণের জন্য। পুলিশ লাইট টাইট মেরে রাতের বেলা করে ফেলে, এবং পানিতে সার্চ করে, অ্যান্ড ওখানে কোনো বডি পাওয়া যায় না, ঠিক আছে। তো পুলিশ বলে যে তোমাকে আমার ইন্টারোগেশনের জন্য নিতে হবে পুলিশ স্টেশনে, তোমার বাসায় কেউ নাই। স্টিল তার মানুষজন আসে, এবং ওই সিএসির বাসায় ফোন করার চেষ্টা করা হয়। তো কয়েকবার পুলিশ ফোন করার পর একটা সময় তাদের বাসাতে ফোনটা ধরে, স্টেসিদের বাসায় ফোন ধরে, এবং স্টেসির মা বলে যে হোয়াট হ্যাপেন, কি ব্যাপার, কেন ফোন করা হয়েছে, বলতেছে যে এরকম তোমার মেয়ে পানিতে পড়ে গেছে, বলে আমার মেয়ে মারা গেছে 3 দিন।
It's been 3 days she has died. এবং এই I could see her and how could she fall in the water? Is this a joke? এটা তো একটা জোক হতে পারে না। তো পুলিশ তো পুরাই জিনিসটা নিয়ে মানে একটু ব্যাপা জায়গা খেয়ে যায়। ওকেও চরম ভাই বলে যে তুমি কি সাইকোপ্যাথ, তোমার সমস্যা আছে। ওরাও সারপ্রাইজ মানে বলে যে তোমার সাইকোলজিক্যাল প্রবলেম ইউ শুডন্ট বি স্টেইং এট হোম, এরকম অনেক কিছু বলে ওকে ছেড়ে দেয়। তো মেন্টালি কিছুদিন আপসেট থাকে, কয়েকদিন বাসায় এরকম থাকে। তো যেটা হয় ও স্কুলে যায়, তারপরে স্কুলে যাওয়ার পর একদিন ঠিক ক্লাস শেষ হওয়ার আগে এই কিছুদিন পরেই আর কি, কয়েকদিন পরে তো ক্লাস যখন শেষ হয় এবং স্কুল আওয়ার শেষ লাস্ট ক্লাস ছিল, তো এই সময় সে আপনার হেঁটে হেঁটে বাথরুমে যায় আর কি। বড় বাথরুমে যায়, বেশ বড় হলওয়েলা বাথরুম, তার পাশে লকার স্কুল আছে এবং বাথরুমে যে সে আপনার বাথরুমে বসে থাকে। এই সময় মানে কি এই সময়টা সে হঠাৎ করে ফাইন্ড আউট করে যে পুরা কোয়াইট হয়ে গেছে চারিপাশ, মানে কোনো শব্দ নাই এবং আপনার পুরো হলওয়েটা দিয়ে একটা শব্দ আসছে, থপ 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 করে একটা শব্দ। ইটস লাইক ভারী কোনো লাইক রাবার প্যাড অথবা মাংসের প্যাড যদি পানিতে ভিজায় ফেলানো হয়, টপ টপ করে আসতেছে এবং ওর গায়ের লোম দ্বারা যেতে থাকে। এবং একটা সময় দেখে যে ঠিক পায়ের শব্দটা ওর যে চেম্বারটার মধ্যে আছে ধরেন 2 থেকে 3 ফিট দূরে টপ টপ শব্দটা থামছে এবং থামার পরে ওর নাম ধরে ডাকতে এলাইনা, এবং একটা মেয়ে কণ্ঠের ডাক, একটু ভারী টাইপের মেয়ে কণ্ঠের ডাক, এবং সে বুঝতে পারে কণ্ঠটা স্টিচ এবং ও সেখানে তার গায়ের লোম মানে দাঁড়ায় যায়, সে গুজবাম্প হয়ে লাফতে উঠে দাঁড়ায়, ওর আগের চোটে পেটটা ওঠে এবং মানে প্যানিক হয়ে চিৎকার করে গো ওয়ে। যখন চিৎকার করে তখন সে দেখে যে একটা শব্দ হয়, মানে ঠাস ঠাস করে গ্লাস যেগুলো আছে ওখানে একটা গ্লাস ভেঙে যেতে পারে, প্রত্যেকটা মনে হলো যে কেউ যদি কোনো ঢিলটাকে ছ্যাপায় মেরে ভাঙে, এইভাবে প্রত্যেকটা গ্লাস ভেঙে যায় এবং শেষের যে ক্যাবিনেটটা ওটা বোধহয় ত্রিম করে শব্দ দেয়। আচ্ছা, এবং সব পুরা কোনো শব্দ নাই। এবং সে ফাইন ওখান থেকে বেরোতে পারে এবং বেরোতে পেরে সে যে দেখে যে গ্লাস আসলে সব ভেঙে পড়ে আছে, ইটস নট পসিবল যে এক টানে এতগুলো গ্লাসকে কেউ ভেঙে দিয়ে যাবে, ইটস নট পসিবল। এবং ওই যে আপনার স্টিলের যে কভার, এই কভারটাও মানে মনে হচ্ছে যে কেউ জোরে কিছু মেরে ওটাকে পানিয়ে ফেলেছে, ওটাকে আমার না আপনার আপনার অনেকটা যে আপনার ট্যাপ খাই দিচ্ছে টুমবে মুছে দিয়ে টেন পেয়ে গেছে। তো এবং ও তারপর হেঁটে বেরোতে যায়, গিয়ে দেখে যে মেন দরজা আটকে আছে এবং দ্যাট হ্যাজ বিন লকড ফ্রম দ্য আউটসাইড। তখন সে ওখান থেকে কি করবে, আবার ক্রিটিক্যাল হচ্ছে, শি হ্যাজ টু কল দ্য কাপস। হ্যাঁ, লাকিলি ওই সময় অলরেডি মানে মোবাইল ফোন তো আবিষ্কার হয়ে গেছে। পুলিশ আসে, পুলিশ এসে তাকে এই সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের কথাই বলে আবার, এবং তারপরে সে বাসায় প্রায় Police already always they thought but she had some mental problem. কারণ পুলিশের বইতে কিন্তু প্যারানর্মাল বলে কোনো কথা নাই। I know. That's why পুলিশের বইটা নাই, আই থিঙ্ক আমাদের দেশও নাই। বাট বাইরের আপনারা যে এই ইনভেস্টিগেটিভ যে ওরা জিনিসটা যেটা নাকি একটু সুপার ন্যাচারাল পায়, সেটা কিন্তু স্টিল ইনভেস্টিগেট করে। এই কারণেই কিন্তু আপনার ওই যে একটা আমরা টিভি সিরিজ দেখতাম ফাইল যেটা ছিল, পুলিশ এবং ডক্টরের কাছে এই যে এই প্যারানর্মাল ব্যাপার এগুলো হচ্ছে আপনার আসলে সাইকোলজিক্যাল, বাট তাদের একটা কিন্তু সিক্রেট উইং আছে ভাই, যেটা ওরা কারো কাছে ফ্ল্যাশ করে না, বাট দে ডু ইনভেস্টিগেট দোজ। আমাদের পুলিশ ভাই যারা শুনছেন প্লিজ এরকম কিছু আমাদের শেয়ার করে প্লিজ। সিক্রেট উইং অবশ্যই আছে এবং তারা এবং এটা শুধু নিচের লেভেল না, একদম টপ লেভেল পর্যন্ত ওদের একটা সিক্রেট একটা উইং আছে, যেটা নাকি যারা এইসব নিয়ে ইনভেস্টিগেট করে, কাজ দে অ্যাকচুয়ালি অ্যাডমিটস সামথিং ডিফারেন্ট দেন হিউম্যান বিং এক্সিস্টস। তো এনিওয়ে, এলাইনার ব্যাপারটা একদমই মানে নর্মাল জিনিস, যেহেতু তারা একদম তাহলে এটাকে নিয়ে খুব মাথা ঘামায় নেই, তাকে সাইকোলজিক্যাল পেশেন্টও মনে করছে এবং তাকে বাসায় পাঠায় দেওয়া হয়। এবং সে এলাইনা খুব সমস্যায় পড়ে এবং রাতের বেলা যে সমস্যাগুলো হতো, সে দেখতে যে তার যে রেস্টরুম আছে, সেই রেস্টরুমে প্রায় কেউ গুনগুন করে গান গাচ্ছে এবং মানে তার ফ্ল্যাশ করে দিচ্ছে, ফ্ল্যাশের শব্দ হচ্ছে এবং তাকে ডাকতেছে রেস্টরুমের ভেতর থেকে। রাতের বেলা ধরেন শুয়ে আছে, হঠাৎ করে সে শুনতেছে ওখান থেকে ডাকতেছে এলাইনা, এবং এমন করে ডাকতেছে মানে ইটস লাইক ফ্রেন্ডলি কল, কিন্তু ফ্রেন্ডলি কলটাই ভয় করছিলাম, ফ্রেন্ডলি কলটাই খুব ভয়াবহ, ঠান্ডা গলায়। এবং এটা সে চেঞ্জ করার জন্য সে মনে করছিল এটা তার বাসা, শি ওয়েন্ট টু হার আন্টস হাউস অন্য জায়গায়, এবং সে ফ্লোরিডাতেও মুভ করছিল। But how did she get rid out of it? হ্যাঁ, এটাই বলছি। অ্যান্ড দেন হোয়াট হ্যাপেন যে এরকম করতে করতে তাকে তার বাবা মা এক সময় চিন্তা করে যে তার বাবা মা তাকে বুঝে যে শি নোজ লটস অফ রেশনাল এক্সপ্লেনেশন
তার অনেক রেশনাল এক্সপ্লেনেশন আছে সবকিছু সম্পর্কে, বাবা মা বোঝে যে তার মেয়ে আসলে সাইকোলজিক্যালি ডিসঅর্ডার না, এবং সাইকিয়াট্রিস্টের কাছে নেওয়ার পর সাইকিয়াট্রিস্ট বলে আই ডোন্ট ভালো হচ্ছে না কোনোভাবে। সাইকিয়াট্রিস্ট বলে যে আই ডোন্ট থিঙ্ক এনিথিং রং উইথ হার, শি সিজ থিং বাট দিস ইজ মেইন মানে কমন সিনারিও যে যখনই কোনো মানে ধরনের এর ধরনের কোনো মেডিকেশন বা কোনো ধরনের অ্যাডভাইস দিতে যাওয়া হয়, মানে মোস্ট অফ দ্য কেসেস যা হয় আর কি, আমি তাই বলছি, মানুষের শুনে বলছি, প্রথমে বলা হয় যে সাইকোলজিক্যাল প্রবলেম পরে একজন সাইকিয়াট্রিস্টকে দেখানোর পর বলে না এভরিথিং ইজ নর্মাল। সো হোয়াটস দ্য প্রবলেম মানে প্রবলেমটা তো অবশ্যই অত ডিক আউট করে দাদা, অবশ্যই প্যারানর্মাল, কারণ পৃথিবীতে তো আমাদের এত সবাই কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু থিস্ট, এই থিস্ট কিন্তু আসলে কম, এবং প্রত্যেকটা থিস্ট যে যারা আছে কেউ আছে মনোথিস্ট, কেউ সেটা সবাই কিন্তু অ্যাকচুয়ালি একটা জিনিস বিশ্বাস করে, গড অ্যান্ড ইভিল, এক্সিস্টেন্স অফ ইভিল কিন্তু সবাই বিশ্বাস করে, এবং যে মানুষটা একদম নাস্তিক সেও কিন্তু অন্ধকার ঘরে যে ভয় পায়। আপনি আজকে যে আমরা যে হোটেলের নিচে যে ইটা দেখলাম, আমাদের যে একটা ডেমনস্ট্রেশন ছিল demonstration ছিল, একটা হরর শো ছিল, আই এম শিওর যে কোনো মানে নাস্তিক মানুষের সেখানে ঢোকা দিলে সে ভয় পাবে। Of course. Things like that. এবং হয় situations are created like that. So what are you scared of? কিছুকে ভয় পাচ্ছে না সেটাই না, ভয় পাচ্ছে কিছু একটা ফিনিশ আছে সেটাই। হ্যাঁ, সো এখানেই কোয়েশ্চেনটা। তো যেটা ব্যাপার হয় যে অ্যালাইনাকে সাইকিয়াট্রিস্ট কিন্তু বলছিল যে শি ইজ কোয়াইট নর্মাল, ইউ নো, আই ডোন্ট সি এনিথিং রং উইথ হার, শি সিজ থিং বাট ইটস নট দ্যাট শি ইজ মেকিং আপ, আই ডোন্ট বিলিভ ইট। সো এই জিনিসটাতে অনেক বেশি তার বাবা মা অনেক স্ট্রেংথ পায়, যে সাইকোলজিস্টরা তাকে বলছে যে তার সাইকিয়াট্রিস্টরা বলছে যে তার বাচ্চা ঠিক আছে। সো হোয়াট হ্যাপেন ফাইনালি দে took her to ইংল্যান্ড, হ্যাঁ ইংল্যান্ডে নিয়ে যায়, ইংল্যান্ডে চার্চের একটা বিষয়ের মাধ্যমে তাকে কোর্টে, হ্যাঁ প্রিস্টের কাছে, ওখানে নিয়ে যে তার একটা এক্সোসিজম পড়তে চান তারা। তো চার্চের যে প্রিস্ট তাকে দেখে কিছুক্ষণ পরে তাকে ওখানকারই একটা মুসলিম সেন্টার আছে সেখানে পাঠায় বলে যে ওখানে উনি চিনে, কারণ এক্সোসিজমটা নাকি ওখানে লিগাল না। তো বলে আপনি ওনার কাছে যান অ্যান্ড হি উইল হেল্প ইউ আ সলিউশন। এবং ফাইনালি ওই যে যিনি যার কাছে যান, যে এক্সপার্টের কাছে যান, তিনি বলে যে এটা হচ্ছে একটা জিন বা ডিমন এই বলেন। অ্যাকচুয়ালি সে ক্ষণটাও বলে দেয় কখন থেকে তাকে এটা অ্যাট্রাক্ট করে। সে যখন নদীর পাড়ে গিয়েছিল, দ্যাটস ওয়েন দ্য প্রবলেম স্টার্টেড। খুব বাদে কোনো জিন যেগুলো আর কি পানির কাছে থাকে সেরকম তাকে ধরেছিল, এবং সেটা ইমিটেট করা শুরু করে তার ফ্রেন্ডকে। হ্যাঁ, মানে সামথিং টু ডু, এগুলো অনেক ব্যাপার যে উই নো দ্যাট জিনস লিভ ফর thousands, they know a lot of things, they know the stories, they know who's around with you. আমি আমরা মানে এত সময় পর্যন্ত বাঁচতাম না, কিংবা যদি আমরা বাঁচতাম আমাদের কত কি ধরনের এক্সপিরিয়েন্স আসলে তখন সবই জানতাম, কতগুলো জামানা দেখতাম আমরা। আমাদের যারা মুরব্বী আছে, যারা বড় আছে, তারা বলে না আমরা কত জেনারেশন, হ্যাঁ আমরা কত জেনারেশন দেখছি, ছোটকালে আমরা চারানা দিয়ে এটা খাইছি, পয়সা দিয়ে এটা পাইছি, থিংস লাইক দ্যাট। but they have been lot of এবং তারা স্টোরিও জানে, আরেকজনের কাহিনীও জানে। সো উনি বলেন যে ওর সাথে এরকম একটা জিন আসছে, এরকম কাহিনী। সো উনি তাকে কিছু রেমেডি দেন, এবং ওই রেমেডি ফলো করার পরে লাইনা এখন কিছুটা ভালো অবস্থা আছে। অ্যান্ড স্টিল তাকে বলা হচ্ছে যে অনেক জায়গায় না যেতে, অনেক কিছু না করতে, বিকজ তার সাথে যে এন্টিটিটা আসছে সেটা পাওয়ারফুল একটা এন্টিটি আছে। এই এটি কাহিনী, দ্যাটস ইট ভাই। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা অনেকক্ষণ ধরে শুনলাম এই ঘটনাটা, এবং বেশ লম্বা চড়া একটা ঘটনা শুনলাম। আই হোপ আপনাদের ভালো লেগেছে। আমি এখন যেটা করব সেটা হচ্ছে পরবর্তী সেকেন্ড যে স্টোরিটা, সেই স্টোরিটা যাবো, এবং এটা একটা স্টোরি যেটা কিনা শেয়ার করা হয়েছে, যেটা কিনা আপনি ইমেইলের মাধ্যমে আমাদের শেয়ার করেছেন। তো আমরা তারপরে নেক্সট আওয়ারে আমরা আরো কিছু ঘটনায় যাব। আমরা চলে যাচ্ছি ঘটনা ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই যাচ্ছি। হ্যাঁ জীবন, আমি মোহাম্মদ ওমর, মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং আমার আগের ইমেইলটা পড়ে শুনিয়েছেন, কারণ এই ঘটনাটার সাথে এই ইনসিডেন্টের লিঙ্ক আছে। আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা ঘটেছিল 2012 সালের নভেম্বরে। আমি এবং আমার দুই ফ্রেন্ড শান্ত এবং সোহান, তাদের সাথে আমরা প্রায়ই হঠাৎ প্ল্যান করি দূরে কোথাও ঘুরতে যাব। স্পেশালি রাতে আমরা ঘুরতে প্রচন্ড পছন্দ করি। একদিন আমার ফ্রেন্ড শান্তর উত্তরার বাসায় আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে প্ল্যান হলো যে ট্রেনে করে আজকে রাতে কোথাও ঘুরতে যাব। সো প্ল্যান মতো এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশনে চলে আসলাম। তখন রাত 12টা বাজে মেবি। জানি না কেন হঠাৎ আমরা ঠিক করলাম ময়মনসিং যাব। বাট সেদিন ময়মনসিং এর
কোনো ট্রেন ছিল না। লাস্ট ট্রেনটাও 11টায় চলে গেছে। আমরা বসে রইলাম, কিছুক্ষণ পর একটা লোকের দিকে মানে লোকের কাছে জানতে পারলাম যে 1:30-এর দিকে ট্রেন যাবে ময়মনসিংহের মহেশখালী স্টেশনে। বাট ট্রেনটা প্যাসেঞ্জার ট্রেন না, মালবাহী ট্রেন। রেলওয়ে ট্র্যাকস নিয়ে যাবে এবং তারপরও আমরা উঠে পড়লাম। ট্রেনে শুধু 2টা কম্পার্টমেন্ট আছে, ইঞ্জিন এবং ফুট, আর বাকি যে ট্রেনটা ফুললি ওকা। আমরা আমাদের ওপেন যে ট্রেনটা সেখানে বসলাম এবং লাস্টের দিকে আমাদের কাছে এক প্যাকেট সিগারেট ছিল, বাট ম্যাচ মাত্র 4-5টা স্টিক ছিল। রানিং ট্রেনে ম্যাচ দিয়ে সিগারেট জ্বালানোটা খুব কঠিন কাজ। একটা সিগারেট জ্বালাতে গিয়ে সবগুলো স্টিক শেষ হয়ে গেল। আমরা ঠিক করলাম যে একটার পর একটা সিগারেট জ্বালাবো, আস্তে আস্তে শেষ হয় এবং যাতে আস্তে আস্তে শেষ হয়। এরপর যেহেতু প্যাসেঞ্জার ট্রেন না, সো এটা কোনো স্টপও করবে না। যাই হোক, আমরা যাচ্ছি। যখন আমরা গিয়েছি গাজীপুরের জামতলা না কোন জানি স্টেশনের পর পার হলাম। আমি ঠিক নেমটা জানি না। আমরা দেখলাম একটি বৃদ্ধ লোক, সাদা দাড়ি, সাদা চুল, লাইট ব্লু একটা শার্ট আর সাদা একটি লুঙ্গি পরে আছে এবং নিচু হয়ে কি যেন করছে। শীতের রাত, তাই আমরা মনে করলাম আগুন জ্বালাচ্ছি, সো অত একটা খেয়াল করলাম। একটা ঘটনা চলার পরে আমরা একটা ধান ক্ষেতের সামনে দিয়ে যাচ্ছি এবং অনেক বড় ওপেন একটা ফিল্ড। আমরা তিনজনই দেখলাম দূরে আকাশ থেকে যেন 4টা আগুনের গোলা তারা নেমে আসছে এবং আমি বললাম যে দোস্ত, আমি শুনেছি যে এই আগুনের গোলাগুলো আসলে জিন। তাই যাই হোক, আমরা সামনে যাচ্ছি। ওই দিন ছিল আবার পূর্ণিমা, সো চারদিকে অনেক আলো ছিল, সব ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। সামনেই এক পাশে একটা নদী বা লেক পড়লো এবং আরেক পাশে চ্যাঙ্গু। হঠাৎ খুবই বাজে একটা গন্ধ নাকে এসেছে এবং নাকে এসে লাগলো সুলফুর মতো এবং এটা হচ্ছে যে কি আমি বুঝলাম না, যেটা যেটা মানে আচ্ছা সালফারের মতো হবে বোধহয়, যেটা হচ্ছে পচা ডিম থেকে আসে এরকম টাইপের একটা গন্ধ। অলরাইট, এবং একটা শুটকি মাছের গন্ধ আমি পাচ্ছিলাম। এটা চললো প্রায় 5-7 মিনিটের মতো। এরপরে আমাদের হঠাৎ করে খুব গরম লাগতে শুরু করলো এবং যেটা ইউজুয়াল, কারণ নভেম্বর মান্থে খোলা ট্রেনে খুবই আনইউজুয়াল কিন্তু না, যে গ্রামের কোনোখানে শীতে জমে যাওয়ার কথা। আমরা শুয়ে পড়লাম। দেন একটা সময় আমরা নদী পাশ থেকে পার হয়ে গেলাম এবং একটি ছোট এবং গরম লাগা তাও চলে গেল এবং স্মেলটা এবং গরম লাগাটা দুটোই চলে গেল। আমরা তখন অতটা ভয় পাইনি। ঠিক তখনই দেখলাম আবার সেই বুড়ো লোকটা যাকে গাজীপুরে দেখেছিলাম, পুরনো সেই লাইট ব্লু শার্ট এবং হোয়াইট লুঙ্গি আমাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকে পাস করলাম। হঠাৎ আমি বললাম, যেই তাকে পাস করলাম, আমি বললাম যে এটা কিভাবে সম্ভব, কারণ একটা লোক এত দূর ডিস্টেন্সে কেমনে আসবে, কারণ সে আমাদের ট্রেনেও ওঠে না। আশেপাশে কোনো বাস স্ট্যান্ড নাই, কারণ আমাদের দেশে বাস স্ট্যান্ড আর ট্রেন স্টেশন বেশ দূরে থাকে, মানে কোনো কোনো জায়গায় থাকে, আবার কোনো কোনো জায়গায় কাছেও থাকে। এবং সে কিভাবে কাভার করবে জায়গাটা চিন্তা করে আমি জাস্ট আমার গা শিউরে উঠলো। তারপর আবার সবাই চুপচাপ বসে আছি। প্রায় 20 মিনিট পর একটা লোক চোখের পলকে খোলা ট্রেনে উঠে গেল এবং আমরা তাকে উঠতে দেখলাম না। রানিং ট্রেনে উঠে আরেকজন মানুষের জন্য টাফ, অ্যাট লিস্ট তাকে দৌড়াতে হবে, বাট সে সামহাও উঠে গেল এবং আমরা অবাক হলাম, তবে কিছু বললাম না। লোকটি হোয়াইট পাঞ্জাবি এবং হোয়াইট ধুতি পরেছিল। একটু পর লোকটি হঠাৎ সোহানের পাশে এসে বসলো এবং বলল যে কেমন আছো সোহান? বলল ভালো আপনি? লোকটি বলল, আমাকে তোমরা চিনবে না, কিন্তু আমি তোমাদের ব্যাপারে সব জানি। তারপর সোহানকে জিজ্ঞেস করলো, শান্তকে দেখিয়ে ওই যে তোমার কাজিন তাই না? ও বলল, আমার কাজিন। লোকটি বলল, মিথ্যা বলো কেন, তোমরা দুজন মামাতো ভাই। এবং আমরা অবাক হলাম, কারণ এটা সত্যি ছিল, বাট ওটা দেখে ও দেখতে অনেক ডিফারেন্ট। যাই হোক, আমি বললাম যে আপনি আর কি জানেন আমাদের ব্যাপারে? তখন লোকটি বললেন যে শান্তর দিকে ঘুরে বললেন যে হ্যাঁ, তোমার বাবা মা যে একটা বাচ্চা পেয়েছিল কানাডাতে থাকতে, ঠিক বলছে না? এটা শুনতে আমরা অবাক হয়ে গেলাম, কারণ এটা সে কিভাবে জানে? আমরা ভয় পেলাম খুব এবারও, এবং সে বিকট কণ্ঠে হাসতে শুরু করলো এবং হাসিটা কেমন যেন বলে বোঝাতে পারবো না। 2-3 জন লোক একসাথে যদি হাসে তেমন সাউন্ড হবে, ঠিক তেমন একটা সাউন্ড। এবং তিনি এটা
মানে নন বিলিভ মানে এটা যদি কেউ বিলিভ মি অর নট, রাতের বেলায় একরকম করে যদি কেউ এরকম করে যদি কেউ হাসি শোনেন এবং সেখানে সে টিকতে পারবে না এবং টিকাটা পসিবল না। যাই হোক, আল্লাহ আমাদের সাথে করুন এবং আমাদের ট্রেন দেখি স্লো করলো। মহেশখালী স্টেশনে আমরা আসলাম এবং আমরা ট্রেন ফুল স্টপ হওয়ার আগে লাফিয়ে নেমে গেলাম এবং ট্রেন থামার পর দেখি লোকটা নামলো। ফজরের আজান দিল 10 থেকে 15 মিনিট বাকি। লোকটা দেখি নেমে স্টেশনে আরেকটা যেই ট্র্যাক আছে ওটা ঘেঁষে বসলো, যদি কোনো ট্রেন অপোজিট থেকে আসে তাহলে তাকে হিট করবে। আমরা 3 জন তখন চিন্তা করলাম যে আমাদের সাথে কতগুলো ইনসিডেন্ট এক রাতে ঘটছে। দেখি স্টেশনের পাশে একটা চায়ের দোকান খুলেছে একটি মহিলা। আমরা দোকানের দিকে হাঁটতে লাগলাম এবং ওই ট্রেনের লোকটি ট্র্যাকে বসে আমাদের দিকে শুধু ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে এবং একটা অ্যাঙ্গেলে যেটা হিউম্যান মানে কোনো মানুষের পক্ষে পসিবল। দূর থেকে ট্রেনের লাইট দেখলাম এন্ড সাথে সাথে লোকটা চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল। আমরা তাড়াতাড়ি এবং চায়ের দোকানে কথা বলছিলাম এগুলো কিভাবে সম্ভব। দেন ওই চায়ের দোকানের চাচি বলল যে আপনারা কার কথা বলছেন? আমি তো শুধু আপনাদের 3জনকে দেখলাম, আর কাউকে তো দেখলাম না। আমরা আর কথা বাড়ালাম না, জিজ্ঞেস করলাম না নিয়ারবাই বাস স্ট্যান্ড কই। দেন খুঁজে সকাল 7টার বাসে ঢাকা ব্যাক করলাম। এটাই ছিল ঘটনা। ঢাকা আসার পরে সোহান একটু অসুস্থ হয়ে গেল এবং 2 উইকস পরে সুস্থ হয় এবং প্রায় প্রতিদিনই লোকটাকে স্বপ্ন দেখতো। ওর ওয়েট অনেক লস হতে থাকে এবং হুজুরের কাছে তাকে নিয়ে যাওয়া হলো, তাতে একটু সমস্যা কমলো এন্ড কিছুদিন পর সব নর্মাল হয়ে যায়। হঠাৎ 2013 এর 1 আগস্ট তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক চেষ্টা করা হয়েছে, পুলিশ সার্চ ও করেছে, বাট আজ পর্যন্ত ও কোথায় আছে, কেমন আছে সেটা আমরা জানি না। ওর মিসিং হওয়ার পিছে এই ঘটনাটা আছে সেটা আমি বলবো না, বাট কে জানে আসলে কি হয়েছে। আমি জানি না এই ঘটনাটা কতটুকু বিলিভ করবেন আপনারা, কিন্তু এক ঘটনা যখন জীবনে ঘটতে থাকে সেটাকে অবিশ্বাস করা বা অস্বীকার করা অসম্ভব। থ্যাংক ইউ রাসেল ভাই অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান। মোহাম্মদ ওমর ফারুক, তারপরে তিনি কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন। এই মুহূর্তে তিনি আছেন মালয়েশিয়াতে অ্যান্ড তার পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে মিরপুর 12। তো যাই হোক, আমাদের এই ছিল ঘটনা এবং আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে মেসেজ কিছু বলবো। তবে তার আগে আফমান ভাইয়ের কাছ থেকে তার প্রথম পদ্মপুকুরের একটা ঘটনা রয়েছে, যেটি ওয়ান্ডারফুল একটা স্টোরি। সেই ঘটনাটি আমরা শুনে আসবো। আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভূত এফএম টিমকে ধন্যবাদ আজকে মানে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে এখানে আসার পর রাসেল ভাই মানে সবকিছু খুব এনজয় করছি স্টিল নাও। বিশেষ করে আমি আর ফারনান মনে হয় যতজন গেস্ট আসছে সবচেয়ে বেশি এনজয় করেছে আমরা 2জন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, ভূত এফএম টিমকে এবং হোটেল 6 সিজনের কর্তৃপক্ষকে, তাদের মানে সবার সম্মিলিত প্রচেষ্টা এত সুন্দর একটা মানে আয়োজনের জন্য। আসলে ভাই আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি একটি বিল কেন্দ্রিক ঘটনা। তো বিলের বর্ণনাটি আমি আগে দেব, তারপর আমি মেইন ঘটনাতে যাব। এই বিলটি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে অবস্থিত। কালুখালী মেইন যেই উপজেলা কমপ্লেক্স আছে সেখান থেকে 2 কিলোমিটার ভিতরে যেতে হয়। তো ওই বিলটি বিলের পাশ দিয়ে যে রাস্তাটি গিয়েছে 2016 সালে ওখানে রাস্তা নির্মিত হয়। আগে ওখানে মানে সাধারণ রাস্তা ছিল, মানে মাটির রাস্তা ছিল। এবং আসলে ওই জায়গাটা এতটা মানে ভয়ঙ্কর যে দিনের বেলাতেও ওই রাস্তা দিয়ে লোকজনের আনাগোনা খুব কম, আর রাতের বেলাতেও কোনো প্রশ্নই আসে না। আর ওই বিল কেন্দ্রিক অসংখ্য ঘটনা আছে, ছোটখাটো অনেক ঘটনা যেগুলো বলে শেষ করা যাবে না। তো তার মধ্যে আমি এমন একটা কমন ঘটনা বলবো যেটা অধিকাংশ সময় সেখানে ঘটে। সেই কমন ঘটনাটি আমি আজকে বলবো। বিলের নাম হচ্ছে পদ্মবিল। ওই এলাকার যারা আছেন তারা অবশ্যই পদ্মবিলের নামে কোন জায়গায় এটা একটু এটি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায়। তো যারা ওই এলাকা আছেন তারা সবাই পদ্মবিলের নাম জানেন, আর যারা জানেন না আজকে অবশ্যই আমার মাধ্যমে ওই জায়গাটা সম্পর্কে জানবেন। কারো যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই সেই জায়গায় গিয়ে দেখে আসবেন, এবং রিকোয়েস্ট করবো অবশ্যই দিনের বেলা যাবেন, কখনো রাত্রের বেলা নয়। আচ্ছা রাসেল ভাই, ওই পদ্মবিলের ওখানে একটি বড় একটি মানে পাকড় গাছ রয়েছে। আমি নিজেও ওখানে গিয়ে দেখে এসেছি এবছরের ফেব্রুয়ারি মাসে গিয়ে, যখন শীত প্রায় শেষের দিকে। তখন আমি রাজবাড়ির যেই আমাদের হরর টিম আছে, যেটা আমাদের ভূতি ফ্যান ক্লাব যেটা আছে, ওরা আমাকে বলেছিল যাওয়ার জন্য, ওরা ইনভাইট করেছিল। আমি গিয়ে ওখানে দেখে এসেছিলাম, তখনই ঘটনাটা কালেক্ট করা। কিন্তু বিভিন্ন কারণে বলবো করে বলা হয় না, আজকে হলইনের প্রোগ্রামে ঘটনাটি শেয়ার করতে চাই। ফজল ভাই, ওইখানে একজন মানে কৃষক আছেন। তো ওই কৃষকের নাম হলো জালাল মিয়া। তো
উনি খুব দরিদ্র। দরিদ্র হওয়ার কারণে উনি ওখানে যেই জায়গাটা আছে ওই বিলটা কিন্তু রাসেল ভাই মানে বর্ষাকালে একদম পানিতে টইটুম্বুর করে, এবং বর্ষাকালে এত পানি হয় যে এই মাথা থেকে ও মাথা দেখাই যায় না, একটা বিশাল সমুদ্র মনে হয়। কিন্তু যদি শুকনার সময় মানে গ্রীষ্মকালীন সময় মানে ওখানে গেলে মানে বিশাল মানে ফসলি জমি দেখা যায়, মনেই হয় না যে ওখানে কোনো বিল রয়েছে। তো উনি অন্যের মানে ক্ষেতে চাষাবাদ করতেন, যে চাষাবাদের মানে যে ফসলটা হবে তার অর্ধেক উনি নেবেন, অর্ধেক জমির মালিক নেবেন, এই হলো শর্তে উনি চাষাবাদ করেন। ওনার নিজের কোনো জমি নেই, অত্যন্ত দরিদ্র ব্যক্তি উনি। তো তখন বৈশাখ মাস সময় এই আর ঘটনাটি 2015 সালের ঘটনা, খুব বেশি দিন আগে না, 2015 সালের ঘটনা। তো বৈশাখ মাস চলে আসে। তো উনি যেই ফসলটি রোপণ করেছিলেন আমাকে বলেছেন উনি এক প্রজাতির ধান লাগিয়েছিলেন আর কি। তো ওই ধানটা যখন লাগান তখন ওনার ওই ধানটা যখন প্রায় পাত ধরে এসছে, তখন ওনার ওই জমির যে মালিক বলেন যে দ্রুত ধানটা কাটতে, না হলে বৈশাখ মাসে ঝড় আসবে, যদি শিলাবৃষ্টি হয় তাহলে ধান নষ্ট হয়ে যেতে পারে। তো তুমি দ্রুত কেটে আমার ভাগেরটা আমার বাড়িতে দিয়ে আসো। তো উনি একদিন খুব দ্রুত কেটে ওই জমির মালিকের বাড়িতে দিয়ে আসেন, এবং ওনারটাও কেটে কিছু অংশ ওনার নিজের বাড়িতেও রাখেন, কিন্তু সবটুকু কেটে শেষ করতে পারেন না, কিছু অংশ ছিল। তো একদিন রাতের বেলা, বিশেষ করে মানে ওখানে তো 7টা-8টা মানে অনেক রাত, এখনো পর্যন্ত সেখানে 7টা মানে মানে অনেক রাত। তো রাতের বেলা উনি চিন্তা করলেন যে যদি কোনো কারণে ঝড়ো বৃষ্টি হয় বা শিলাবৃষ্টি হয় আজকে রাত্রে, তাহলে তো যেই ফসলটুকু আছে ওটা তো আমার ভাগে, তাহলে তো পুরোটাই নষ্ট হয়ে যাবে, তাহলে আমি কি খাবো? সুতরাং ওদিকে মেঘ গুড় করছিল, উনি ভয় পাচ্ছিলেন যে যদি সত্যি বৃষ্টি হয় ডুবে যায় মানে নষ্ট হয়ে যায় তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে আমার। তো উনি সিদ্ধান্ত নিলেন এই রাতের বেলায় উনি হারিকেন নিয়ে ওখানে যাবেন, রাতের বেলায় যত ধান আছে উনি নিজেই সব কেটে ফেলবেন। আর উনি অনেক দরিদ্র লোক ছিল, আসলে উনি যে সাথে কোনো সহযোগী নেবেন ওনার সেই সামর্থ্যও ছিল না। তো উনি ওনার স্ত্রীকে বললেন যে উনি পদ্মবিলে যাবেন, উনি ফসল কেটে নিয়ে আসবেন। তো ওনার স্ত্রী বললেন যে এত রাতে যাওয়া ঠিক হবে না, কারণ এমনিতেই জায়গাটা ভালো না। কিন্তু যেহেতু উনি দরিদ্র মানুষ, আসলে অভাবটা আমাদের সবকিছু কিন্তু ম্লান করে দেয়, ভয় অনেক কিছুই আমাদের সেটাকে করে দেয় আর কি। তো উনি ওই কারণে হাতে একটি হারিকেন এবং কাঁচি নিয়ে, আমাদের এলাকায় যেটাকে কাঁচি বলি, ধান কাটার সময় যেটা ব্যবহার করে, কাঁচি নিয়ে উনি ওই বিলে চলে যান। তো ওনার যে জায়গাটা সেখানে আহ কাটা শুরু করেন। তো রাসেল ভাই একটা বিষয় বলি, ওই যে পাকড় গাছের কথা বলেছি, ওই পাকড় গাছের নিচে একটি কুয়া ছিল। কুয়াটি 2016 সালে যখন ওই রাস্তা মানে পাকা রাস্তা করে ওই জায়গাটা, রাস্তার সম্প্রসারণের কারণে ওই কুয়াটা এখন ঢেকে গেছে, ওখানে মাটি ফেলে ওটা করে দেওয়া হয়েছে। ওই কুয়া কেন্দ্রিক অসংখ্য মানে ঘটনা আছে আর কি, কারণ ওই কুয়ার মধ্যে যে কত লোককে হত্যা করে ওর মধ্যে ফেলে রাখা হয়েছিল মানে তার কোনো হিসাবই নেই। আচ্ছা। ওখানে স্থানীয় লোকরা ওইটা সবাই জানেন আর কি, এই কুয়া সম্পর্কে আর ওই গাছ সম্পর্কে। তো উনি যথারীতি উনি ফসল কাটা শুরু করছিলেন, যখন ফসল কাটছেন আস্তে আস্তে কাটছেন, হঠাৎ ওনার মনে হলো যে আর্মিরা যেমন মানে সবাই সারিবদ্ধভাবে মার্চ করতে করতে এগিয়ে আসে, মনে হচ্ছিল ওনার পেছন থেকে অনেক লোক মার্চ করতে করতে এগিয়ে আসে। তখন উনি পেছন দিকে তাকান, উনি পেছন দিকে তাকানোর পরে দেখতে পারেন ওই কুয়া থেকে অনেক লোক উঠে আসছে, এবং কারো কারোর সাথে ঘোড়া রয়েছে, এবং রাসেল ভাই ওই ঘোড়াগুলোর একটারও মাথা ছিল না। আচ্ছা। ওই কুয়ার মধ্যে থেকে সব উঠে আসছে একে একে। তো একে একে উঠে উঠে সবাই ওই মাঠের মধ্যে যাচ্ছে, যেতে যেতে আসলে সবাই মানে মাঠ বিশাল মাঠ, ওই মানে হাজার হাজার এরকম লোক মানে ঘিরে দাঁড়ায়, মাঠের ভিতরে গোল হয়ে দাঁড়ায়। এখন থেকে ওদের মধ্যে থেকে বেশ কিছু লোক রাজার মতো পোশাক পরা, তারা এগিয়ে গিয়ে একটা জায়গায় বসে। বসার পরে ওই যে আসলে ঘোড়ার কথা বললাম, ওই ঘোড়ার উপরে সওয়ারিও ছিল। তখন ওরা সবাই ঘোড় দৌড়ের প্রতিযোগিতা করছে ওইটুকুর মধ্যে, মানে কে ফার্স্ট হবে। আর ওই যে রাজার মতো কয়েকজন বসে আছে, ওনারা ওটা দেখছেন। তো মনে হচ্ছে যে এখানে মানে একটা ঘোড় দৌড়ের প্রতিযোগিতা হচ্ছে। রাইট। তো উনি এই বিষয়টা দেখেন, আর আরেকটা জিনিস হিসেবে দেখেন ওখানে যতগুলো লোক ছিল মানে সবার মুখটা মনে হচ্ছে যে সবার মুখটা মানে মাথাটা কঙ্কাল, মানে আমাদের শরীরে মানে বডি ঠিক আছে বাট মাথাটা মনে হচ্ছে শুধু খুলি, মানে এমনি কঙ্কাল যেটা বোঝায় আর কি, মাথাটা, মুখে কোনো মাংস নেই। এই দৃশ্য উনি দেখেন। তো এই দৃশ্য দেখে উনি যে ওখান থেকে দৌড় দিয়ে চলে আসবেন, ওনার শরীরটা মানে এমন ভাবে মনে হচ্ছিল ওনার শরীরটা জমে গেছে, উনি 1 ইঞ্চি ওখান থেকে নড়তে পারছিলেন না। তো উনি এসব দেখছেন। কিছুক্ষণ পরে দেখা যায় ঘোড় দৌড়ের এই প্রতিযোগিতা শেষ হয়ে গেল, আবার সবাই সারিবদ্ধভাবে মানে হেঁটে হেঁটে ওই কুয়ার দিকে যেতে থাকে, এবং সবাই কুয়ার মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা। ওই দৃশ্য উনি দেখছেন এবং তাকিয়ে দেখছেন। কিছুক্ষণ পরে মনে হলো সবাই চলে গেছে ওর মধ্যে। হঠাৎ উনি ফিল করলেন
ওনার পেছনে কে একজন দাঁড়িয়ে আছে। আচ্ছা তখন উনি সাহস করে ঘুরে তাকালেন। তখন ঘুরে তাকিয়ে দেখলেন মানে মানে খুবই কুৎসিত চেহারার, মাথায় জট রয়েছে, একজন মহিলা দাঁড়িয়ে আছে। আচ্ছা তখন মহিলা মানে তাকে বলছে যে তুই এত কিছু দেখে ফেললি, তুই এখান থেকে সরে গেলি না কেন, কাজটা ভালো করলি না। তো এই কথা যখন বলেছে আর ওই মহিলার ভয়ঙ্কর চেহারা দেখে উনি তখন আর সাহস ধরে রাখতে পারেন নাই, উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। তো সকালে যখন পদ্মবিলের সকালে যারা কাজ করতে এসেছে তখন তাকে সেন্সলেস অবস্থায় পান, তখন তাকে আবার জ্ঞান ফেরানো হয়। তখন উনি এই সব স্তরে সবাইকে ঘটনাটা বর্ণনা করেন যে এই ঘটনাটা ঘটেছিল। তো আসলে ওই ঘটনাটা এখানে শেষ হলে পারতো, আসলে ঘটনাটা এখানে শেষ হয়নি, কারণ ঘটনা একটা খুবই একটা করুণ পরিণতির দিকে গিয়েছিল, সেটাই বলবো এখন। তো বর্ষাকালে কিন্তু ওই পদ্মবিল মানে মনে হয় যে সমুদ্রের মতো, আমি তো বলেছি একটু আগে, মানে এই মাথা থেকে ও মাথা আপনি কিছুই দেখতে পারবেন না, মানে চোখ যত দূর যায় শুধু পানি আর পানি। তো উনি আর ওই সময় ওই অঞ্চলের লোকজন যে কাজটা করে, ওই সময় তো সব ফসল মানে পানির নিচে তলিয়ে যায়, ওই সময় সবাই মাছ ধরে ওখানে ওই পদ্মবিলে মাছ ধরে। আচ্ছা তো সারা রাত ধরে মাছ ধরে, সকালবেলা রাজবাড়ির বাজার, কালুখালী বাজার, তারপরে আপনার পাংশা যে থানাটা আছে, ওরা ওখানে মাছগুলো নিয়ে যায়। তো যেহেতু মানে একদম মানে কোনো চাষ করা মাছ না, এবং ওই পদ্মবিলের মাছের এখনো পর্যন্ত আমাদের ভালো কদর আছে, মানে বেশ কদর আছে। আমরা বাজারে গেলেই রাজবাড়িতে বাজারে গেলে যদি শুনি যেটা পদ্মবিলের, তাহলে আমরা সবাই মানে বেশি দাম হলে ওটা কিনে নেওয়ার চেষ্টা করি। আমাদের জন্য এভাবে নিয়ে আসবেন। তো ওখানে ওই যেই মানে জালাল মিয়া, উনি উনার সন্তান রয়েছে, দুটো সন্তান রয়েছে, যে সন্তানের বয়স 15 বছর, তো বড় ছেলে আর কি, তাকে নিয়ে রাতের বেলা মাছ ধরতে যেতেন। ওনার একটা নৌকাও ছিল, মাছ ধরতে যেতেন। তো নৌকাটা আসলে ওনাদের না, উনি যে ভাড়ায় মানে ঠিক ভাড়ায় যেমন ওই মানে অর্ধেক অংশ ফসলের অর্ধেক অংশ মালিকের, অর্ধেক অংশ ওনার। তো মাছ ধরার পরে অর্ধেক অংশ হচ্ছে নৌকার এবং জালের মালিকের, আর অর্ধেক অংশ ওনারে। তো এই শর্তে আর কি ওনারা মাছ ধরতে নাকি। তো যখন মাছ ধরছিলেন হঠাৎ করে মানে আহ, মানে জালাল মিয়া বলছে আপনার ছেলেকে, বাবা নিচে দেখতো, মনে হচ্ছে যে জালটা কোনো কিছুতে আটকে গেছে, তো তুই একটু নিচে নেমে জালটা ছাড়িয়ে দে। তো বলছে ঠিক আছে যাচ্ছি। তো সে পানির মধ্যে নামে, ডুব দিয়ে জালটা ছাড়ানোর জন্য যায়। কিন্তু আসলে ভাই ওই ছেলেটা আর উঠে আসছিল না। আচ্ছা তো উনি বারবার মানে চিন্তা করছে যে কি ব্যাপার, কোথায় গেল। তো ছেলেটা উঠে আসছে না কেন, ওনার সন্দেহ লাগে। ওনার আশেপাশে আরো যেই নৌকাগুলো ছিল তাদেরকে ডাক দেয়, তারাও আসে। আসার পরে বলে যে আমার ছেলেটা নিচে নামলো কিন্তু এখন তো উঠে আসছে না। তখন আহ, আরো যারা ইয়াং কয়েকজন ছিল, কারণ জালাল মিয়ার বয়স একটু বেশি ছিল, উনি নিচে নামতে পারছিলেন না, ওনার ওই সময় ঠান্ডাও লেগেছিল যার কারণে উনি নিজে নামছিলেন না। তখন আরো কয়েকজন ইয়াং যারা ছিলেন ওনারা নিচে নামলেন। তো নিচে নেমে রাসেল ভাই ওই ছেলেটাকে টেনে তোলে, টেনে তোলার পর দেখা যায় যে তার ছেলেটা মৃত, এবং তার শরীরের যে মাথাটা ছিল, মাথাটা রাসেল ভাই মনে হচ্ছে যে মানে মাথাটা আমাদের যেদিকে আমরা মুখ করে থাকি, আমাদের বুক এবং মুখ তো সমান দিকে থাকে, তার মাথাটা ঘুরিয়ে একদম পিঠের দিকে করে দেয়, মনে হয় কেউ মাথাটা ভেঙে পেছন দিকে করে দিয়েছে। তো এই একটা করুণ পরিণতি ঘটে তার ছেলের সাথে। তো এখনো নাকি রাসেল ভাই উনি স্বপ্নে দেখেন যে ওই যে ভয়ঙ্কর মহিলাটা, ওই মহিলাটা বলে যে একটাকে তো নিয়েছি, আরো নেব। তো এখনো ওখানে উনি জীবিত আছেন, উনি এখনো ওখানে ওনার ফসল ওইভাবেই কাজ করেন স্টিল নাও। তো আর রাসেল ভাই একটা বিষয়, আমি যখন ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে ওখানে গিয়েছিলাম, ওখানে যারা কয়েকজন স্থানীয় লোকের সাথে কথা বলেছিলাম, তো ওনাদের বর্ণনা অনুযায়ী পদ্মবিলে মানে হরর কোনো বিষয় ঘটাটা এটা রাতের উপর নির্ভর করে না, দিন রাত 3 রাত যে কোনো সময় ঘটতে পারে। এবং উনি বলেছেন যে বিশেষ করে পাট কাটা যখন পাটের মৌসুম হয়, পাটের সময়তে ওনারা মাঝে মাঝে কয়েক সপ্তাহ ওনারা এই বিশাল বিলে নামতেই পারেন না, কারণ নামার সাথে সাথে ভয়ঙ্কর আকৃতির কিছু মানে মানুষকে দেখেন যারা তাদেরকে তাড়া করে। এবং এটা নাকি প্রতি বছরই হয়েছে ভাই, কারণ আমি গিয়ে খুবই অবাক হয়েছি। তো ওখানে যে কুয়াটা রাসেল ভাই, কুয়াটা এখন নাই কিন্তু বট গাছটা আছে। আর ওখানকার লোকজন আর ওখানে জনবসতিও রাসেল ভাই খুব কম, অনেক দূরে দূরে বাড়ি। এবং ওখানে কি আপনি গেলে কিন্তু মোবাইলের নেটওয়ার্কও ভাবে পাবেন না, মানে দিনের বেলা গেলেতেই সেখানে গা ছমছম করে, বিশেষ করে গাছটা দেখলে তো মানে ভয়ে গা এমনিতেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। তো রাসেল ভাই এই ছিল আমার ফার্স্ট ঘটনা। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনার ভাই, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে অনেকেই লিখছেন। আমরা চলে যাব আরো একটা ঘটনায়, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন ফারনান, এবং ফারনানের কাছে আমরা আর একটা ঘটনা শুনবো, মানে প্রথম ঘটনা শুনবো। ফারনান, জি ভাই, প্রথমেই আসলে আপনাকে অনেক থ্যাংক ইউ যে আমাকে ভূত এফএম একটা স্পেশাল এপিসোড ইনভাইট করেছেন। আর যথেষ্ট এনজয় করেছি আমি অনুযায়ী তো যথেষ্ট মজা করছি সারাক্ষণ যতক্ষণ ছিলাম। আর বিশেষ করে যে আমাদের যে নিচের যে হরর সেগমেন্টটা ছিল সেটা সব থেকে বেশি এনজয় করেছি। দেন আমি ফার্স্টে যখন ভাবছিলাম যে আমি একদমই ভয় পাবো না, কিন্তু শেষ পর্যন্ত আমিও আর কি ভয় পেয়ে গেলাম নিচে যাওয়ার পরে। ওকে, তো যাই হোক অনেক মজা করেছি আসলে। আর আজকে একটা ছোট্ট ঘটনা শেয়ার করবো আমি, যেহেতু লেট হয়ে গেছে অনেক। আর যেটা আমি বলবো যে ইউ হ্যাভ এনাফ টাইম। সো সমস্যা নেই, আমি বলছি। আর ফার্স্টে যেটা আপনি ভাইয়া বললেন যে আজকে শোতে যে আমরা যখন কোনো কিছু চিন্তা করি, আমরা যখন কোনো কিছু ভাবি যে আমরা এরকম একটা কিছু দেখবো, তখনই সেটা আমাদের মাইন্ডে একটা জায়গা ক্রিয়েট করে নেয়, একসাথে আমরা দেখি। তো এই জিনিসটা আসলে হ্যালোসিনেট করি আমরা, সেম জিনিসটা। আর বাবু ভাই যে ঘটনাটা বললেন যে ওই যে লাইনের যে ঘটনাটা, সেই ঘটনাটা কিন্তু অনেকটা এইরকমই। তো আমি যে ঘটনাটা এখন বলবো সেটা আমাকে একজন মেইল করেছিল কিছুদিন আগে, এবং উনি মূলত আমাকে বিষয়টা নিয়ে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। যদিও আমি বিষয়গুলোতে অনেক এক্সপার্ট না, তো আমি সেক্ষেত্রে তাকে তেমন কোনো সলিউশন দিতে পারিনি। এবং উনি আমাকে একটা রিকোয়েস্ট করেছিল যে ভূত এফএমের সাথে আমি ঘটনাটা শেয়ার করি, এবং এই ঘটনাটা শেয়ার করার পর যদি কোনো সলিউশন তাকে দেওয়া যায় বা কোনো হেল্প করা যায় সেক্ষেত্রে। তো যাই হোক, আমি ঘটনাটা শেয়ার করি। ঘটনাটা হচ্ছে এরকম, ওর নাম হচ্ছে অনিক, আমাকে যে ঘটনাটা শেয়ার করে। আর ওদের বাসা হচ্ছে আমাদের ঢাকার যে ক্যান্টনমেন্ট এলাকায় কোনো একটা জায়গায় ওর বাসা। এবং ওরা ফার্স্ট প্রায় 6 মাস আগে নতুন একটা ফ্ল্যাট কিনে সেখানে, এবং ফ্ল্যাট কেনার পরে তারা ওখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এবং ওর জবের পারপাসে ওকে যেটা হতো যে ঢাকার বাইরে ম্যাক্সিমাম টাইম থাকতে হতো। তো যখন তারা ফ্ল্যাটটাকে নতুন এস্টাবলিশ করে সেখানে উঠে সবাই, তো তখন যেটা হয় যে প্রায় প্রথম কয়েক মাস সে সেখানে থাকেনি, ঢাকার বাইরে ছিল। কিন্তু যখন সে ফার্স্ট সেখানে উঠে, ঠিক সেই ওঠার 3 দিনের মাথায় ওর যে রুমটা ছিল সেটা ছিল 8th ফ্লোরে, মানে ওদের ফ্ল্যাটটা ছিল 8th ফ্লোরে, মানে 9 তলায়। তো সেই 9 তলাটাই ছিল লাস্ট ফ্লোর, এবং পড়েছিল ছাদ। এবং ওর যে রুমটার পাশে যে ব্যালকনি, এবং সেই ব্যালকনির বাইরে একটি গ্রিলের মতো একটা দেয়া আছে। গ্রিলটার বাইরে নতুন কনস্ট্রাকশন বিল্ডিং। তো সেই জায়গাটাতে একটা লোক, একটা রং মিস্ত্রি কাজ করতে যেয়ে সেখান থেকে একদম ডাইরেক্ট নিচে পড়ে যায়, এবং সাথে সাথে সে মারা যায়। এবং এই দুর্ঘটনাটা যখন ঘটে, তো সেদিন সে বাসায় ছিল না, আর যখন সে বাসায় আসে তখন এই ঘটনাটা সে শুনতে পায়। এবং সে আমাকে বলে যে ভাই, আমি এই ঘটনাটা শোনার পর থেকে আমার মনের ভিতরে খুব কষ্ট কাজ করতে থাকে, এবং আমি ওই লোকটাকে না দেখলেও আমার কাছে বারবার মনে হতে থাকে যে ওই লোকটা আমার সামনে এসে দাঁড়িয়ে আছে, এরকম সে হ্যালুসিনেট করতে থাকে। এবং সে খুব দুঃখ পায় আসলে ঘটনাটা ঘটার পরে, কেননা সে যখনই ব্যালকনিতে যায় তখনই তার এই ঘটনাটার কথা বারবার মনে পড়ে। তো যাই হোক, এভাবে বেশ কিছুদিন কেটে গেল এবং সবকিছু নর্মালি ছিল। তো হঠাৎ করে এক রাতে যেটা হয় যে গভীর রাত্রের দিকে, অনেকটা ফজরের ঠিক 1.5 ঘন্টা 1 ঘন্টা এরকম একটা আগে, এরকম একটা সময়ে তার ঘুম ভেঙে যায়। এবং ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে সে যেটা করে যে পানি খাওয়ার জন্য সে তার বেড থেকে উঠে আরেকটু মানে যেখানে ডাইনিং রুম সেখানে যাবে। তো তখনই সে যেটা দেখে যে তার বিছানার পাশে যে ফ্লোরটা যেখানে সে দাঁড়াবে, সেখানে ঠিক মাঝখানে একটা সার্কেল টাইপের কোনো একটা লাইট সেখানে ক্রিয়েট হয়ে আছে। তো ফার্স্ট যখন সে এটা দেখে, সে ভাবে যে হয়তো বা বাইরে জানালা থেকে কোনো কিছু লাইট আসছে, অথবা এরকম হয়তো বা চাঁদের আলো পড়তেছে, এরকম কিছু একটা। কিন্তু যখন সে ভালো মতো সেই লাইটের সোর্সটাকে খোঁজার চেষ্টা করলো, সে দেখলো যে না, এটা আসলে বাইরে থেকে আসছে না, এটার সোর্সটা ক্রিয়েট হয়েছে বাসার ভেতরের কোনো একটা জায়গা থেকে। সে খুব ভালো মতো দেখার চেষ্টা করলো যে এটা আসলে কোত্থেকে ক্রিয়েট হয়েছে। সে আমাকে যেটা বলে যে লাইটের এরকম একটা আকৃতি ছিল যে অনেক সময় আমরা যখন টর্চ লাইট জ্বালাই, এবং টর্চ লাইটের আলোটা যখন কোথাও মানে পড়ে, তখন সেটা কিন্তু একটা সার্কেল আকার ধারণ করে। রাইট। হ্যাঁ, ঠিক সেই রকম একদম তার ফ্লোরের মাঝখানে অনেক তীব্র আলো সম্পন্ন একটা লাইট মানে দেখা যাচ্ছে, কিন্তু সেটার সোর্স কোথায় সেটা সে খুঁজে পাচ্ছে না। ওকে।
এক সময় তার মনে হচ্ছিল যে তার ফ্যানটা যে বরাবর ঠিক উপর থেকেই মনে হয় সেটা নিচে পড়তেছে লাইটটা। কিন্তু যখন সে ভালো মতো দেখলো যে না এরকম কোনো কিছুই আসলে তার রুমে নেই যেখান থেকে এরকম লাইটটা ক্রিয়েট হবে, তো সে বেশ ভয় পেল এবং সে কোনো সলিউশন না ভেবে চুপচাপ ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো। তো এভাবে রাতটা আসলে শেষ হয়ে গেল, কিন্তু রাত শেষ হওয়ার সাথে সাথে সলিউশন তো তা হলো না। এরপরে যেটা হলো, বেশ কিছুদিন পর আবারও তার একইভাবে এভাবে রাতে ঘুম ভেঙে গেল এবং সে একইভাবে সে লাইটটাকে বেশ কয়েক রাত দেখতে পেল এবং একটা সময় সে বেশ ভয় পেতে থাকলো এবং সে যখনই তার রাত্রে ঘুম ভাঙতো তখনই সে মানে ভয়ে আসলে কোথাও মানে তাকানোর চেষ্টাও করতো না, যে দেখলেই হয়তো বা সে ভয় পাবে। এভাবে করে আরো বেশ কিছুদিন কেটে গেল এবং এই সমস্যাগুলো আসলে তার নিজের মধ্যেই সে রেখে দিল, কারোর সাথে সে শেয়ার করতো না। সে মনে করতে যে হয়তোবা আমি হয়তোবা ভুল দেখি বা হ্যালোসিনেট করি এরকম কিছু একটা। কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে এরকমই একটা রাতে তার ঘুম আবার ভেঙে গেল এবং সে এই ঘটনাটার কথা প্রায় ভুলে গেছে, এরকম বললেই হয় যে হঠাৎ করে ভুলে গেছে। তো এরকম রাতে হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায় এবং সেই রাত্রে আমি বলবো যে কিছুদিন আগে যে আমাদের এখানে ঢাকা শহরে প্রচুর বৃষ্টি হলো, সেই সময়টাতেই নাকি ঘটনাটা ঘটেছে। আচ্ছা। তো সে আমাকে যেটা বলে যে ভাই আমি এরকম সেই প্রচুর বৃষ্টি পড়তেছে কোনো একটা রাতে, মানে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় এবং সেই রাতে আমি ফ্যান অফ ছিল আমার, কেননা উপরে থাই গ্লাসটা একটু খোলা রাখা ছিল, সেখান থেকে প্রচুর বাতাস ঘরে প্রবেশ করতেছিল, সেই জন্য সে ফ্যান অফ করে রেখেছিল এবং প্রচন্ড একটা সুন্দর একটা ওয়েদার ছিল সেদিন রাত্রে। সে বলে যে আমি ঘুম থেকে মানে ঘুমটা ভাঙার সাথে সাথে উঠে আমি টয়লেটে যাওয়ার জন্য যখনই মানে বিছানা থেকে নামতে যাব তখনই আমার চোখ পড়লো আমার জানালার ঠিক মানে বিছানার বরাবর যে জানালাটা ঠিক সেটার পাশে, এবং এই জানালাটার যে মানে যে জায়গাটাতে রয়েছে এবং সেটার পাশে যে ব্যালকনিটা, এইখানটাতে কিন্তু ভাইয়া মানে লোকটা যে মারা গিয়েছিল রংকি স্ত্রীটা কাজ করতে যে সে এই জায়গাটাতেই কিন্তু। তো সে এই জিনিসগুলোর কথা তার তখন মনে নিয়ে আসলে সে জাস্ট তার মানে কাজ করার জন্য সে পিছনে থেকে উঠবে, ঠিক এমন একটা সময় তার চোখে পড়লো যে তার জানালার পাশে যে পর্দাগুলা একদম বাতাসে পড়তেছে এবং ঠিক তার পিছনে যে ব্যালকনিটার দিকে মনে হচ্ছে কিছু একটা সে দেখতে পেল। এবং সে আমাকে বলল যে সে যেটা দেখলো সেটা হচ্ছে এইরকম যে কোনো একটা মানুষকে যদি ঠিক উপর থেকে মানে বেঁধে ঝুলিয়ে রাখা হয় এবং তার মাথাটা যদি নিচের দিকে থাকে এবং তার হাত দুটো যদি নিচের দিকে ঝুলে থাকে, একটা মৃত মানুষকে যদি উপর থেকে ঝুলিয়ে রাখা হয় এবং সেটা যদি ঠিক বারান্দার ঠিক মাঝামাঝি অবস্থায় থাকে এবং সেটা যদি রুম থেকে দেখা যায় যেরকম একটা ছায়ামূর্তির মতো দেখা যাবে, ঠিক সেরকম একটা প্রতিমূর্তি সে দেখতে পেল। এবং সেটা দেখার সাথে সাথে নিজেই বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করলো যে না আমি এরকম কিছু একটা দেখিনি, কিন্তু যতই সেই জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করলো সে দেখলো যে না বারবার চোখটা ওখানে চলে আসছে এবং ওখানে একটা ছায়ামূর্তি বাতাসে মনে হচ্ছে দোল খাচ্ছে এরকম একটা কিছু। তো এই জিনিসটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে গেল এবং সে রাত্রে সেখানে অনেক জোরে একটা চিৎকার করে সে সেখানে সেন্সলেস হয়ে যায় এবং পরে তার বাবা মা এসে তাকে সেখান থেকে উদ্ধার করা কলে হ্যাঁ মানে সকালের পরে যাকে যে সে সেন্সলেস, পরে তাকে চিকিৎসা করা হয় এবং তার কাছে যখন এই কথা মানে জিজ্ঞেস করা হয় যে তোমার সাথে আসলে কি হয়েছিল, সে তার বাবা মার সাথে এই ঘটনাটা শেয়ার করে, কিন্তু তার বাবা মা বলে যে তোমার এরকম তো কিছু আসলে হবার কথা না। তারপরেও তারা ঘটনাটা বিশ্বাস করে এবং তাকে যেটা বাবা মা যেটা বলে যে তুমি আরো কিছুদিন দেখো এরকম কিছু আরো যদি নেক্সট দেখা দেয় তো সেক্ষেত্রে আবার একটা ব্যবস্থা নিব, কুজুরকে ডাকবো বা কুজুরের সাথে কথাবার্তা বলবো। তো সে যেটা করলো যে ঠিক আরো বেশ কিছুদিন ওয়েট করলো এবং সে বলল যে ভাই আমি এই মাঝখানে যে কয়েকটা দিন ছিলাম আমার বাসায় মানে জব করে যখন রাত্রে বাসায় ফিরতাম তখনই একটা ভয় কাজ করতো যে আমি রুমের ভেতরে যতক্ষণ একা থাকবো কিছু না কিছু একটা দেখে চলবে এরকম মনে হয়। সে আমাকে বললো যে আমি হঠাৎ করে যখন রাত্রে আমার ঘুম ভেঙে যায় মাঝে মাঝে আমি দেখি যে আমার বিছানার ঠিক বরাবর যে সাইডে যে দেয়ালটা ওখানে অনেক মানুষের মানে মনে হয় যে অনেকগুলো মানুষ একসাথে মানে দেয়ালে মানুষের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এরকম, যে অনেক হ্যাঁ দেখা যায় এরকম অনেক কিছু দেখি এবং এই জিনিসগুলো দেখার পরে আমি প্রচুর ভয় পেয়ে যাই। ইভেন ফজরের নামাজের সময় বলে যে আমি ফজরের নামাজ পড়ার জন্য যখন উঠতে যাবো অজু করতে যাবো তখন আমার অনেক ভয় লাগে যে আমি কোনো একটা কিছু দেখে ধরবো। আর এই জিনিসগুলো ঠিক ফজরের ঘন্টা খানিক আগে তাকে নাকি অনেক ডিস্টার্ব করতো, মানে তার রুমে এসে এরকম এই ছায়ামূর্তিগুলো দেখা যেত এবং সে ভয়ে এমন একটা সময় আসে যে সে তার যে জানালাটা সেটাকে একদম সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং সেটার বাইরে মানে অনেকগুলো কাপড় দিয়ে সেটাকে এমনভাবে বন্ধ করে দেয় যাতে বাইরের
আলো বাতাস সেখানে ঢুকতে না পারে, আর পর্দা দিয়ে এমনভাবে আটকায় দেয় যাতে বাইরের কোনো কিছু সে দেখতে না পারে। সে আস্তে আস্তে এভাবে করতে করতে একটা সময় সাইকোলজিক্যালি অনেক উইক হয়ে যাচ্ছে বর্তমানে। সে আমাকে বলে যে এই জিনিসগুলোকে আসলে তার নিজেরই কোনো একটা প্রবলেম, সাইকোলজিক্যাল প্রবলেম, নাকি সে আসলে এই জিনিসগুলো তাকে ডিস্টার্ব করছে। এবং সে আমাকে আরেকটা কথা বলে যে মাঝে মাঝে সে যখন ছাদে যায় তখন তার কাছে বারবার মনে হয় কোন একটা সত্যি কোন একটা এনার্জি তাকে ওই যে ব্যালকনিটা ওই জায়গাটাতে আকর্ষণ করে, এবং যেখানে লোকটা মারা গিয়েছিল উপর থেকে পড়ে ওই জায়গাটাতে তাকে বারবার নিয়ে যেয়ে মনে হয় যে, মানে সে বলে যে আমি নিজেকে অনেক সময় কন্ট্রোল করতে পারি না, আবার মনে হয় যে আমি ওখান থেকে লাফ দিয়ে পড়ে যাই, এরকম সে ফিল করে। সে এরপর থেকে তার বাবা মা তাকে যেটা করে যে তার সাথে সবসময় যখন সে রাত্রে বাসায় ফিরে ঘুমায়, তার ছোট ভাই তার সাথে ঘুমায়। এবং রাসেল ভাই সে আমাকে জাস্ট এই কোশ্চেনটা করেছে যে এটা আসলে তার কি ধরনের প্রবলেম এবং এটার সলিউশনটা কি হবে। যদিও আমি বলেছি যে এরকম কিছু আমরা তো সলিউশন দিই না, বা আমাদের কাছে এরকম সলিউশন নেই। আমি বললাম যে তাকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে, তারা বললো যেটা যে তার হয়তো বা মানসিক কোনো প্রবলেম হয়ে গেছে। কিন্তু সে আমাকে একদম এনশিওর করে বলে যে ভাই, আমার বাসায় যদি আপনিও রাত্রে থাকেন যে এরকম ছায়ামূর্তি করে আমি আপনাকে দেখাইতে পারবো, এরকম আমি এনশিওর করতে, সে আমাকে এনশিওর করে। আমি তখন ওনাকে বলি যে আমি অনেক রাত্রে যদি সময় পাই অবশ্যই তার সাথে যেয়ে দেখে আসবো, দেখে এসে মানে ভূতের ফিল্মে যথেষ্ট লাইভ আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো এই ছিল ভাই আমার ঘটনা, এবং এটার সলিউশন যদি কোনো কিছু থাকে অবশ্যই বলবেন ভাইয়া। থ্যাংক ইউ ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আপনার কাছে আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার কথা দিলাম। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি সাফিউল সাদি। জি, আজকে যে ঘটনাটা বলতে এসেছি এটা আমাকে পাঠিয়েছে আমার বন্ধু সায়েম। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এটা 2012 সালের একটি ঘটনা। জি, ওর মামাতো ভাইয়ের বিয়ের জন্য ওরা মুন্সিগঞ্জে যায়, ওর খালাতো ভাই যারা আছে সবাই মিলে। তেমন একদিন ওরা ওর খালাতো বোনের বাসায় বেড়াতে যায়। তো রাত অনেক হয়ে যায়, প্রায় 11টা-12টা বেজে গেছে। তো ওরা তখন বাড়িতে ফিরছিল ওর খালাতো বোনের বাসা থেকে। তো পথে কালী মন্দির পড়ে। তো ওরা যখন কালী মন্দিরটা পাস করছিল তখন ওদের কাছে মনে হচ্ছিল যে আশেপাশে খুব ঝড় বয়ে যাচ্ছে, মানে খুব বাতাস হচ্ছে, গাছে পাতা নড়ছে, এমন একটা অবস্থা। কিন্তু ওদের গায়ে কোনো বাতাস লাগছে না, মানে মনে হচ্ছিল একদম নিস্তব্ধ, কোনো বাতাস নেই আশেপাশে। কিন্তু ওরা দেখতে পাচ্ছে যে আশেপাশে পুরো ঝড়ের মতো একটা অবস্থা। তোরা একটু ভয় পেয়ে যায়, কারণ ওরা যখন ওর খালাতো বোনের বাসা থেকে বের হয়েছিল ওরা খুব ভাজা পোড়া খেয়েছিল এবং ওর বোন বলেছিল যে এত রাতে বের না হতে। তারপর ওরা বের হয় এবং একটা সময় ওরা ব্রিজদের উপরে এসে বসে কিছুক্ষণের জন্য। তো মনে হচ্ছিল যে ব্রিজটা যেন কাঁপছে, ভূমিকম্প হলে যেমন হয়। কিন্তু ব্রিজের উপর দিয়ে কিন্তু কোনো গাড়িও যাচ্ছিল না, যে কোনো ভারী গাড়ি যাওয়ার কারণে যে কোনো রকম কম্পন হবে তাও কিন্তু। ওরা এক সময় চা খেতে যাবে, তো ভাবলো যে চা খেয়ে আসি। তো ওরা ওই রাস্তাটা ক্রস করে যে সামনে চলে যায়। ওরা জানে যে একটা দোকান খোলা থাকে ওইদিকে, একটু বাজারের দিকে। তখন বেশ রাত, প্রায় 2:30 থেকে 3টা বাজবে। তো ওরা যাচ্ছে সবাই মিলে। এমন সময় একটা বাজার পড়ে, একটা মাছের বাজার আর কি। তো মাছের বাজারে ঠিক পাশে একটা বাঁশঝাড়, ঘন বাঁশঝাড় থেকে হঠাৎ এক মহিলা ওদের সামনে এসে দাঁড়ায়। মহিলাটি পরনে ছিল নতুন একটি শাড়ি এবং মাথায় একটি ঝুড়ি। তো মহিলাটি পথ আগলে বলে, এই তোরা কোথায় যাস? তোর ভাই বলে যে কোথায় যাই তোকে কি বলতে হবে? এমন সময় ওরা লক্ষ্য করে যে মহিলা মাথায় যে ঝুড়িতে লাল রঙের কিছু আছে। মানে ওরা ফার্স্টে ভেবেছিল যে পাগল হবে এবং মাথায় ইট হয়তো। এমন সময় মহিলাটি হঠাৎ বলে বসে, মাংস দিয়া যা, নাইলে মাংস নিয়ে যা। তখন ওরা অ্যাকচুয়ালি দেখতে পায় যে ঝুড়ির ভিতরে কাঁচা মাংস, যেটা থেকে রক্ত ঝরে পড়ছে। ওরা একটু ভয় পেয়ে পিছনে সরে যায়। তখন মহিলা ওদের দিকে হাত বাড়িয়ে বলতেই থাকে, মাংস দিয়া যা, তাহলে মাংস নিয়ে যা। ওরা তখন দৌড় দেয়, মহিলাটি ওদের পিছনে পিছনে দৌড়াতে থাকে। এমন সময় ওরা একটি কবরস্থান দেখে ওখানে ঢুকে যায় এবং পরে দেখতে পায় যে কোনো কিছু নেই, আশপাশে সব শুনশান। একটু হাঁটার পর ওরা একটা চায়ের দোকান খুঁজে পায় এবং চায়ের দোকানদার বলে যে আপনারা ওই রাস্তা দিয়ে এসেছেন, ওই রাস্তা তো খুব খারাপ, এত রাতে আপনারা এখান দিয়ে আসতেছেন। তো ওরা তখন এই ব্যাপারটা খুলে বলে যে আমরা এই ব্যাপারটা দেখেছি। তখন দোকানদার বলে যে এই মহিলাটিকেই প্রায় এই রাস্তায় দেখা যায় এবং তিনি প্রায় 3-4 বছর আগে ওখানে সুইসাইড করেন মাছের বাজারে। তারপর থেকে অনেকেই তাকে এখানে দেখায়। এই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট বিরতি যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবে। Yes, the night comes alive with Gramin 4. শুনছেন সবসময় ভেরি ফুর্তি এই রিড এফএম। আমি রাস্তালাসির সাথে
হ্যালোইনের লাস্ট লিঙ্কে আমরা চলে এসেছি। লাস্ট লিঙ্কে চমক থাকেই এবং সেই চমকটাই একটু অন্য রকমের হয়, যেটা অন্য সবকিছু থেকে একটু আলাদা। তো আজকেও সেরকম অন্যরকম একটা চমক দিতে চাই, আর সেটি হচ্ছে আমাদের সাথে আছেন এই মুহূর্তে হাফেজ মাইনুদ্দিন সাহেব। কেমন আছেন আপনি? আরো একবার বলতে হবে। আচ্ছা, আরো একবার বলতে হবে। আলহামদুলিল্লাহ ভালো। এবার শুনতে পেয়েছি আমরা সবাই। ওকে, সো আমাদের কাছে একটা ইমেল এসেছিল, আমরা নাম না বলি। হ্যাঁ, আমরা আমাদের যে আই হোপ you're fine. I'm a regular listener of Bhoot FM. This is not a horror story. This is my personal problem. Few months ago, I faced I had some problem like black magic related কিছু problem ছিল তার, এবং তিনি বলেছেন যে it's too painful for me and but I don't know মানে যে solution সম্পর্কে জানেন না and how to solve this problem. If you know someone who can help and solve this problem, please suggest me. This is my humble request to you, and because I had তিনি ট্রিটমেন্টও নিয়েছেন এবং কমপ্লিটলি এই প্রবলেমটা সলভ করতে পারেনি। সো আপনার সাথে আমি কিছুই বলিনি, আপনাকে ফোনে কথা বলিয়ে দিয়েছিলাম। আপনি কি কথা বলতেন আজকে এই ভদ্রলোকের সাথে এবং তারপরে কি বেরিয়ে আসলো, কি সলিউশন দিলেন, এটা একটু শুনতে চাই। এটা ছিল আমাদের লাস্ট সারপ্রাইজ এবং লাস্ট চমক। জি আলহামদুলিল্লাহ, আমার সাথে ওই ভাইয়ের সাথে ফোনে কথা হয়। জি। তা আমি ওনার বিষয়টা যেটা দেখলাম, এটা আসলে কোনো মানুষ অথবা কোনো জিনগ্রস্ত রোগী নয়। আচ্ছা। সেটা হইতেছে আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি করছেন, আমাদের সুখ দুঃখ নিতে জীবন কিছু মানুষের নামের প্রভাবে অথবা তার কিছু ভাগ্য নিয়ন্ত্রণে কিছু দীর্ঘ কয়েক মাস কষ্ট হয়, একটু সমস্যা দেখা দেয়। যেমন আমাদের ধর্মের মধ্যে আমাদের যে ঈমান আনি অল কদির অল খাইরিহি, ভাগ্য ভালো মন্দ জি। আল্লাহ দিয়ে থাকে। যখন খারাপ বিষয় আসে তখন ধৈর্য ধারণ করা, ভালো সময়তে শুকর আদায় করা। রাইট। যে মানুষের যখন ভালো দিকটা আসে তখন শুকর করে, খারাপ দিকটা আসলে তখন মানুষ বলে আমাকে কুফরি কালাম করে বা জাদুটনা করতেছে। সেটা আসলে আমাদের ভুল। তা আমাদের যখন আল্লাহ পরীক্ষা নেওয়া থাকেন, যখন আমাদের খুব আর্থিক সমস্যা দেখা দেয়, মানসিক সমস্যা দেখা দেয়, চারপাশ সমস্যা দেখা দেয়, জি। সেই মুহূর্তে ধৈর্য ধারণ সবর করে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমাকে এই দিনটাকে তাড়াতাড়ি শেষ করে দাও। আচ্ছা। কিন্তু আমাকে এটা বলতে হবে না যে মানুষ আমাকে ক্ষতি করতে ক্ষতি করেছে, না সেটা বলা যায় না এবং না নিশ্চিত না। তো আপনি কি পেয়েছেন ওনাকে? তার মানুষের দ্বারা কোনো সমস্যা নেই। আমি আল্লাহ তাআলার তরফ থেকেই সেই জিনিসটা যে ওনার ৩-৪টা মাস অথবা আর কিছুদিনও হতে পারে, কারো একটু বেশি সময় লাগে, কারো ২-৩ বছর সময় লেগে যায় এই দিনটা পরিবর্তনের জন্য। সেটাতে এগুলো আপনি দেখেছেন যে ২-৩ বছর লেগে যায় এবং তারপরে সুস্থ হয়ে যায় একটা। আবার সুস্থ মানে আবার ঠিক হয়ে আসবে, আবার ঠিক হয়ে আসবে। এরকম অনেকেরই আছে, কারো কম সময় লাগে, কারো একটু বেশি সময় লেগে যায়। হ্যাঁ, সেটা হইতেছে আবার ইবাদত আমলের উপর। এরকম কেউ যদি পারে যে রাত্রিবেলা যদি চোখে পানি ফেলে আল্লাহর কাছে দোয়া চেয়ে নিতে পারে, কোনো বুজুর্গের দ্বারা দোয়া চেয়ে নিতে পারে, মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারে, তাহলে তার সমস্যার সমাধান খুব দ্রুত শেষ হয়ে যায়। আর Right. টিকো শুধু অযথা হয়রানি পেরেশানি হয়ে এদিক সেদিক ছুটোছুটি করে, তখন তার সময়টা আর দীর্ঘই লাগে। দীর্ঘই লাগে। হ্যাঁ, তো তার পেরেশানি না হয়ে আল্লাহর কাছে সাহায্য নেওয়া যে আল্লাহ আমার কাছে যে পেরেশানি আসছে দ্রুত তুমি শেষ করে দাও। ওকে, সো এরকমই প্রবলেম একটা সলভ করেছেন উনি এবং আমি সেই মানে ব্যাপারটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আমি মাইনুদ্দিন ভাইয়ের একটা জিনিস খুব মজা পেলাম যে উনি খুব বিজ্ঞান ভিত্তিক কিছু জিনিস বলছিলেন। যেমন কিছু কিছু মানুষকে উনি বললেন যে এটা আপনার মানসিক সমস্যা, কিছু কিছু মানুষকে বললেন যে এটা আপনার অন্যের দ্বারা সংঘটিত সমস্যা, তাই না? এরকম ধরনের আরেকজনকে আবার পেয়েছেন, আপনি আজকেই পেয়েছেন যাকে যার পরে অন্য কেউ হয়তো তার ব্যাপারে ইয়ে করতে সমস্যা। এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে যে একটা মানুষকে হুট করেই বিভ্রান্ত করা না যে আপনার এই হয়েছে বা আপনার ওই হয়েছে, which is good and thank you মাইনুদ্দিন ভাই আমাদের সঙ্গে আসার জন্য। আসলে আপনাকে আমরা দাওয়াত করেছিলাম এই জন্য যে আপনি থাকবেন এবং আমাদের সঙ্গে থাকলে আমাদের ভালো লাগছে, এই জন্যই আপনারও নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। অবশ্যই অবশ্যই খুব ভালো লাগতো, খুব ভালো লেগেছে, অনেক ভালো লাগতো। থ্যাংক ইউ সো মাচ। কথা হবে আবারও আপনাদের সাথে। সেই অন দ্যাট নোট আমি শেষ করতে চাই আজকে এবং আবারও আগামী পরশু ফিরে আসবো শুক্রবারে আপনাদের কাছে।